গুড মর্নিং এভরিওয়ান। যারা জয়েন করছো তোমরা একটু নিজেদের নামটা কমেন্টে জানিয়ে দাও। যারা জয়েন করছো নিজেদের নামটা কমেন্টে বলো আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যারা ক্লাস করবে। তো আমরা এখনই শুরু করব, তার আগে তোমরা একটু ফ্রেন্ডদেরকে জানাই দাও, আমাদের সুবিধা হবে। আর আমার ভিডিও এবং অডিও কোয়ালিটি ঠিক আছে কিনা একটু জানাও। আমার বোর্ডের লেখাগুলো ক্লিয়ার কিনা এবং আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা, আমার সাউন্ড এবং ভিডিও দুইটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানাও। ওকে, আশা করতেছি সবকিছু ক্লিয়ার আছে। আমি কমেন্ট দেখতেছি তোমাদের। তাহলে সব কিছু যেহেতু ক্লিয়ার, আমরা এক্ষুনি শুরু করতে পারি। তবে আমরা অল্প একটু ওয়েট করে আরো কয়েকজন হয়তো জয়েন করবে। যারা জয়েন করবে তারা একটু জয়েন করে নিক। ওকে, যারা জয়েন করলা আমরা আস্তে আস্তে শুরুর দিকে আগাই। আমরা এখনই শুরু করে দিব। সবাইকে প্রথমে জানাই শুভ সকাল। তো আমরা এই সকালবেলা আজকে অনেক টানাটানি ঠেলাঠেলি করব। গত ক্লাসে আমাদের টানাটানি ঠেলাঠেলি করা হয়ে গেছে। আজকে আমরা সেই টানাটানি ঠেলাঠেলিকে একটু সামনের দিকে আগাবো, মানে এটা সামারাইজ করব। কারণ এটা নিয়ে অনেকের কাছে কনফিউশন আছে। অনেকে আমার মনে করে এটা নর্মালি আমার কোনো রকম পড়ে চলে যায়, বাট এখান থেকেও যে ম্যাথ আসতে পারে সেটা তাদের জানা নাই। আমি গত ক্লাসে দুইটা হোমওয়ার্ক দিছিলাম, যে কয়েকটা ম্যাথ, তিনটেও ম্যাথ হোমওয়ার্ক দিছিলাম। তো আমি জাস্ট সংক্ষেপে পুরো জিনিসটা আরেকটু বলবো, তারপর আমি সামনে দিয়ে প্রসিড করব। আমাদের লাস্ট ক্লাসে আমরা উপাংশ সূত্র শুরু করছিলাম। এই উপাংশ প্রথমে পড়ার পর আমরা পড়লাম শুধুমাত্র দুইটা উপাংশ, কারণ আমাদের সিলেবাস অনুযায়ী উপাংশ লাগবে দুইটা। এই দুইটা উপাংশ পড়ার পর এরপর আমি পড়লাম দুইটা লম্ব উপাংশ। এর মানে উপাংশ দুইটা পরস্পর লম্ব। আর দুইটা লম্ব উপাংশ হলে সেক্ষেত্রে আমরা শর্টকাট মেথড বলছিলাম, যার সাথে কোণ থাকে সে হবে কস, যার সাথে কোণ নাই সে হবে সাইন। এবং সাথে সাথে একটা কথা বলছিলাম, দিস কনসেপ্ট ইজ সো মাচ ফাইন। এখন আমাদের ওই কনসেপ্টটা যে কত বেশি কাজে লাগে চিন্তাই করতে পারবা না। তাহলে আমাদের এখানেও ঠিক সেম কনসেপ্টটা কাজে লাগবে। ওই উপাংশের ওভারঅল কনসেপ্টটা আমরা আজকে শেষ করবো ইনশাল্লাহ। আমরা শেষ করে ইভেন তোমাদের আগে কিছু প্রবলেম ছিল আগের ক্লাসের কিছু প্রবলেম ছিল, ওই প্রবলেমগুলো আমি আজকে ইনশাল্লাহ সলভ করে দিব। তো সবাই তাহলে আমরা দেরি না করে আমরা শুরু করে দিই। হ্যাঁ, তার আগে আমি একটু দেখিনি যে তোমরা কি পরিমাণ জয়েন করছো। আমার আজকে একটু তাড়া থাকার কারণে আমি আসলে বিকেলে সন্ধ্যায় ক্লাস নিতে পারবো না, ওই কারণে আমি ক্লাস এখনই নিয়ে নিচ্ছি, না হয় সন্ধ্যায় ক্লাসটা মিস হয়ে যাবে।
ওকে, আশা করতে সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আমরা শুরু করি। এবার আসো, তাহলে প্রথমত খেয়াল করে দেখি আমরা জানি, আমরা গত ক্লাসে বলছিলাম লন রুলারকে ঠেলার তুলনায় টানা সহজ। খালি লন রুলার না, এই টাইপের যে কোনো বস্তুর কেটে ঠেলার তুলনায় টানা সহজ। আমরা এখন থেকে দিব না কোনো ঠেলা, পারলে আমরা তাকে টেনে টেনে নিয়ে যাব, অর্থাৎ আমি তাকে ঠেলবো না, আমি তাকে টানবো। তাহলে আমি একটা লন রুলারকে ঠেলতে বললে আর টানতে বললে আমরা নিশ্চয়ই কোন কাজটা করব? টানার কাজটা আমরা করব, কারণ আমাদের সায়েন্স বলে ঠেলার তুলনায় টানা সহজ। এবার আসি, আমরা যখন দিব তাকে ঠেলা, তাহলে আমার এখান থেকে দেখো, যদি ঠেলার কথা বলি তাহলে ঠেলার ক্ষেত্রে কি হয়, মনে করো আমরা আর ওই লন রোলারের ছবি আঁকতেছি না, মনে করো এই পয়েন্টে সবকিছু কাজ করতেছে। তাহলে এই পয়েন্টে একটা বল প্রয়োগ করলাম, সেটা হচ্ছে এফ, রাস্তার সাথে উৎপন্ন কোণ হচ্ছে থিটা। তাহলে আমার এই পয়েন্টে তার ওজন নিচে দিয়ে কাজ করতেছে ডব্লিউ বা এমজি বলা যায়। এখন এই ওজনটা হচ্ছে নিচে দিয়ে কাজ করতেছে। এখন আমরা বলছিলাম ভেক্টরের যত হিসাব নিকাশ সবগুলো কোন একটা বিন্দু থেকে করতে হয়, এবং ওই বিন্দু থেকে সবাইকে আমরা আমাদের মতো করে করতে হলে সবাইকে বের করব। তাহলে দেখো এই বিন্দু থেকে কিন্তু একটা বের হচ্ছে না, তাকে আমি টেনে এদিকে বের করে দিলাম। এখন আসি, আমি একটাকে এদিকে দিলেও আলটিমেটলি বস্তু কিন্তু এদিকে যাচ্ছে না, বস্তু কোন দিকে যাচ্ছে? সামনের দিকে যাচ্ছে। যেহেতু বস্তু সামনের দিকে যাচ্ছে, নিশ্চয়ই আমার এই এফ এর কারণেই যাচ্ছে, বাট এই এফটা তো আমার ওইদিকে না। এর মানে এফ সম্পূর্ণটা সামনের দিকে কাজে লাগে না, এফ এর একটা নির্দিষ্ট অংশ কাজে লাগে। কতটুকু অংশ কাজে লাগে? যেহেতু এটা থিটা, এটা হবে এফ কস থিটা, তার ঠিক লম্ব দিকে এদিকে হবে এফ সাইন থিটা। তাহলে যার সাথে থিটা সেটা হলো কস, যার সাথে থিটা নাই সেটা হচ্ছে সাইন। তাহলে এখন একটু খেয়াল করো, আমি এই এফটাকে দুইটা ভাগে ভাগ করে একটাকে দিলাম এফ কস থিটা, আরেকটাকে দিলাম এফ সাইন থিটা। তাহলে এফ এদিকে কাজ করা যে কথা, এফ কস থিটা এদিকে, এফ সাইন থিটা এদিকে কাজ করো, কি সেম কথা। এর মানে এফটাকে যেহেতু ভেঙে দিছি, এফটা তো আর নাই, এখন কে আছে? এখন আছে সামনের দিকে এফ কস থিটা আর নিচের দিকে ডব্লিউ আছে, আবার এফ সাইন থিটা আছে। দুইটা ভেক্টর একই দিকে কাজ করলে যোগ হয়, তাহলে লব্ধি হচ্ছে তার যোগফলের সমান এই কোন ফল? কোন ফল? যোগফল। তাহলে আমরা বলতে পারি ডব্লিউ প্লাস এফ সাইন থিটা। এবার আসলে আমরা এখান থেকে বলতে পারি বস্তুর প্রাথমিক যে ওজন ছিল সেটা হচ্ছে ডব্লিউ বা এমজি। এরপর আপাত ওজন, মানে তুমি ঠেলার পর কি হলো? ঠেলার পর তার ওজন বেড়ে গেল, বেড়ে ওজন হলো কত? ডব্লিউ প্লাস এফ সাইন থিটা, এটা হচ্ছে তার আপাত ওজন। তাহলে আমাদের আগে ছিল ডব্লিউ, এখন হয়ে গেল ডব্লিউ প্লাস এফ সাইন থিটা। তাহলে ওজন কতটুকু বাড়লো? এফ সাইন থিটা পরিমাণ। তাহলে আমাদের ওজন, তাহলে তিনটা প্রশ্ন হতে পারে, তার প্রকৃত ওজন কত, আপাত ওজন কত, ওজন কতটুকু বৃদ্ধি পাইলো ঠেলার ক্ষেত্রে, কারণ ঠেলার ক্ষেত্রে ওজন বৃদ্ধি পায়, কখনো হ্রাস পায় না। এবার সে টানার ক্ষেত্রে, টানার ক্ষেত্রে আমরা বলতে পারি সেটা হচ্ছে এইদিকে আমরা বল প্রয়োগ করে তাকে টানতেছি রাস্তার সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে, তার ওজন ডব্লিউ নিচের দিকে কাজ করতেছে, বাট আমি এদিকে টানলেও সে ওইদিকে যাচ্ছে না, সে যাচ্ছে সামনের দিকে। তাহলে নিশ্চয়ই এই অ্যাপটা সম্পূর্ণটা তাকে সামনে নেওয়ার ক্ষেত্রে কাজে লাগতেছে না, তার একটা নির্দিষ্ট অংশ কাজে লাগতেছে। এই অ্যাপের একটা নির্দিষ্ট অংশ এদিকে যেটা কাজে লাগতেছে তার নাম হচ্ছে অ্যাপ কস থিটা, কারণ যার সাথে থিটা সেটা হচ্ছে কস। এরপর উলম্ব দিকে যেটা আছে এটা আনুভূমিক দিকে, এটা হচ্ছে উলম্ব দিকে। আর আমি সতর্ক করে দিচ্ছি, এভাবে কখনো পড়বা না আনুভূমিকটা কস উলম্বটা সাইন না, সেটাই আমার কস যার সাথে কোনটা আছে, সেটা আমার কস না যার সাথে কোন নাই। তাহলে আমাদের কোন আছে এটার সাথে, এটা আমার কস, এটার সাথে কোন নাই, এটা হচ্ছে আমার সাইন। তাহলে এদিকে অ্যাপ কস থিটা, এদিকে অ্যাপ সাইন থিটা। আবার আগের মতো এই অ্যাপটাকে দুইটা ভাগে বিভক্ত করছি, তাহলে অ্যাপটা এখন না দিলেও চলে, অ্যাপটাকে বাদ দিলে থাকে কি অ্যাপ কস থিটা, এদিকে অ্যাপ সাইন থিটা, এদিকে ডব্লিউ। ডব্লিউ এবং অ্যাপ সাইন থিটা পরস্পর বিপরীতমুখী। আমরা জানি দুইটা ভেক্টর বিপরীতমুখী হলে লব্ধিমান কোন ফলের সমান? বিয়োগ ফলের সমান। তাহলে একটা থেকে বিয়োগ করব, কোনটা থেকে কোনটা বিয়োগ করব? বড়টা থেকে ছোটটা। যদি আমার অ্যাপ সাইন থিটা বড় হয়, এর মানে বস্তু আর রাস্তার মধ্যে থাকবে না, বস্তু আকাশে চলে যাবে, মানে উপর দিকে উঠে যাবে। সেটা তো হয় না, আমাদের কি হয় বস্তু রাস্তার সাথে লেগে থাকে, কারণ আমরা ভারী ভারী বস্তুর জন্য করি। সেক্ষেত্রে ডব্লিউ বড় হয়, ডব্লিউ যদি এফ সাইন থিটা থেকে বড় হয় তাহলে আমরা বলতে পারি ডব্লিউ মাইনাস এফ সাইন থিটা হচ্ছে তাদের লব্ধির মান, বিয়োগফল। তাহলে আমরা যদি বলি তার ওজন কত আসলে এমজি, আপাত ওজন কত, মানে তুমি টানার পর ওজন কত হয়ে গেছে? টানার পর ওজন হয়ে গেছে ডব্লিউ মাইনাস এফ সাইন থিটা, এর মানে আগের থেকে একটু কমে গেছে। তাহলে কতটুকু কমলো? ওজনটা হচ্ছে এফ সাইন থিটা। এবার খবরদার এটা প্রপারলি বুঝতে হবে, সেটা হচ্ছে কি যখন তুমি ঠেলবা, ঠেলার সময় কি হয়? ওজন বৃদ্ধি পায়। কতটুকু ওজন বৃদ্ধি পায়? এফ সাইন থিটা পরিমাণ। পরীক্ষা যদি প্রশ্ন করে ঠেলার সময় ওজন কতটুকু বৃদ্ধি পায়, এফ সাইন থিটা। এফ মানে হচ্ছে তুমি কত বল প্রয়োগ করতেছো, থিটা মানে হচ্ছে রাস্তার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি ঠেলতেছো। এবার আসলে টানার সময়, টানার সময় ওজন কিন্তু হ্রাস পায়। কতটুকু হ্রাস পায়? এফ সাইন থিটা।
এফ মানে কি কত বলে তুমি টানতেছো, এখানে এফ মানে হচ্ছে তুমি কত বলে ঠেলতেছো, এখানে এফ মানে হচ্ছে কত বলে টানতেছো, এখানে থিটা মানে হচ্ছে রাস্তার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঠেলতেছো, এখানে থিটা মানে হচ্ছে রাস্তার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি টানতেছো। এবার প্রশ্নটা যদি এভাবে করে ঠেলার তুলনায় টানা, ঠেলার সময় হয় ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা, টানার সময় হয় ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা, তাহলে ঠেলা অপেক্ষা টানা কত বেশি, একটা একটা বিয়োগ করলে আমরা পাবো 2f sin থিটা। তাহলে পরীক্ষা যদি বলা হয়, সাধারণত এই প্রশ্ন পরীক্ষা আসে না, পরীক্ষা আসে টানার সময় ওজন কতটুকু হ্রাস পায়, f sin থিটা। এবার যদি বলা হয় ঠেলা অপেক্ষা টানা কতটুকু সহজ, ঠেলা অপেক্ষা মানে ঠেলার তুলনায় টানা সহজ কতটুকু, সেটা হচ্ছে 2f sin থিটা। শুধু ঠেলার জন্য বললে f sin থিটা, টানার জন্য বললে f sin থিটা, আর যদি বলে ঠেলার তুলনায় টানা কতটুকু সহজ তখন হচ্ছে আমাদের 2f sin থিটা। এই ধরনের ম্যাথ আমরা হোমওয়ার্ক দিছিলাম, তাহলে আমাদের এতটুকু তোমাকে ক্লিয়ার করতে হবে। আশা করি সবার এতটুকু ক্লিয়ার। ও এতক্ষণ পর আমাদের একটা জিনিস মনে পড়ছে, আমার একটা ইম্পর্টেন্ট তাহলে একটা ইম্পর্টেন্ট সূত্র মনে পড়ছে, যদিও ম্যাথের সূত্র তোমাদের একটু শিখিয়ে দিই, অনেকে হয়তো আমার ক্লাস করছিল তারা জানে এই সূত্রটা আমার ফেভারিট। আসো ওই সূত্র মানে এটা হচ্ছে আবারও বলতেছি, এটা এখানকার সূত্র না, ম্যাথের ত্রিকোণমিতির সূত্র, কাজে লাগবে। তো আমরা ফ্রিতে দুইটা সূত্র শিখিয়ে দিই। দেখো তুমি যখন ম্যাথ পড়তে যাবে না, ম্যাথের মধ্যে এরকম একটা ফর্মুলা পাবা। কি ফর্মুলা? tan a plus b equals to tan a plus tan b divided by 1 minus tan a tan b। আমি এটাকে বলি, এটা হচ্ছে টানাটানির সূত্র। আমার ভাষায় এটা হচ্ছে টানাটানির সূত্র, ম্যাথের সূত্র, কাজে লাগবে ওই জন্য বলে দিচ্ছি। তাহলে আসো মেইন কথা হচ্ছে আমাদের এখানে কথাটার মিনিং কি। এই কথাটার মানে হচ্ছে তোমার কাছে একটা অ্যাঙ্গেল মনে করো এ আছে, আর একটা অ্যাঙ্গেল মনে করো বি আছে। তাহলে তুমি জাস্ট tan এর a এবং b দুটাকে যোগ করতেছো, এর মানে a একটা অ্যাঙ্গেল b একটা অ্যাঙ্গেল, তাদেরকে যোগ করে তাদের tan বের করতেছো। এটা বলা যে কথা, এটা বলা সেম কথা। এখন সূত্রটা মুখস্থ করতে হবে না, যেভাবে মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ করব? আমি কি বলি ভাই, খুব ভালো করে চিন্তা করো। আমি কি করলাম, আমার নাম তো ইমু, ইমুর প্রথম অক্ষর কি হয় ভাইয়া? ই। আমি আচ্ছা আমার ইচ্ছে হলো আমি বি কোণ নাম দিব না, আমি এই কোণটাকে নাম দিব কি? ই। কোণের নাম যে কোনো কিছু দিতে পারি, তাহলে বি এর জায়গায় কি হবে? ই। বি এর জায়গায় ই, বি এর জায়গায় ই। এবার তোমরা ফেসবুকে চ্যাট করার সময় লিখো না, আচ্ছা তুমি আমারে বলো তো TANA তাকে তুমি কি বলবা? টানা। TANE তাকে তুমি কি বলবা? টানি। তাহলে দেখো কি হলো, tan a plus e equals to TANA টানা, TANA টানি, টানা প্লাস টানি ডিভাইডেড বাই 1 মাইনাস TANA টানা, TANE টানি। তাহলে খেয়াল করো একটা সুন্দর ফর্মুলা হয়ে গেছে, tan a plus e সমান টানা প্লাস টানি ডিভাইড বাই 1 মাইনাস টানা টানি। আবার বলতেছি tan a plus e সমান টানা প্লাস টানি ডিভাইডেড বাই 1 মাইনাস টানা টানি। তাহলে এটা আশা করি এবার ভুলার কোনো চান্স নাই। tan a plus e সমান টানা প্লাস টানি ডিভাইডেড বাই 1 মাইনাস টানা টানি, টানা প্লাস টানি ডিভাইড বাই 1 মাইনাস টানা টানি। এবার আসো পরীক্ষা, এবার লেখো তাইলে পরীক্ষা ফর্মুলা লাগবে tan a plus b equals to টানা TANA, তাহলে tan a প্লাস টানি tan e, এর জায়গায় আমরা b দিব, সমস্যা নেই, ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b। এবার দেখো কখনো যদি এরকম হয় a এবং b সমান হয়, অর্থাৎ দুইটা কোণ সমান হইতে পারে না, যদি সমান হয় তখন আমরা এখানে বলতে পারবো কি a প্লাস a মানে কি tan twice a equals to tan a plus tan a, b এর জায়গায় a বসে দিব, tan a plus tan a মানে কি 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইনটু tan a মানে কি tan স্কয়ার a। দেখো আরেকটা ফর্মুলা শিখাই দিলাম। এবার আসো আরেকটা ফর্মুলা শিখাই tan। এবার টেকনিক মনে রাখো, a প্লাস b এর জায়গায় যদি a মাইনাস b আসে tan a মাইনাস b, তখন তুমি কি করবা খেয়াল করো, a প্লাস জাস্ট a প্লাসটাকে মাইনাস বানাই দিছো না, এখানে প্লাসটাকে মাইনাস বানাবা, মাইনাসটাকে প্লাস বানাই দিবা, শেষ উল্টে দিবা। তাহলে আমাদের tan a মাইনাস
tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। এগুলো তুমি ম্যাথে ত্রিকোণমিতিতে পাবা। তো আমার তো এটা পড়ানোর দায়িত্ব না, জাস্ট হঠাৎ করে মনে পড়লো যেহেতু টানাটানি পড়াচ্ছি, তো ওই জন্য একটু বলে দিলাম। অনেকে এখন থেকে মুখস্থ করে ফেলতে পারলে খারাপ কি, কাজে লাগবে তো। তাহলে আশা করি এবার কারো ভুলার কোনো চান্স নাই। টানা প্লাস টানি ডিভাইড বাই 1 মাইনাস টানাটানি। সারাদিন ভাষার মধ্যে চিল্লাবা, সারাদিন ভাষার মধ্যে চিল্লাবা যে ভাই টানা প্লাস টানি ডিভাইডেড বাই 1 মাইনাস টানাটানি, টানা প্লাস টানি ডিভাইড বাই 1 মাইনাস টানাটানি, টানা প্লাস টানি ডিভাইড বাই 1 মাইনাস টানাটানি। শেষ, মুখস্থ হয়ে যাবে, না হয় কই যাবে। তাহলে টানাটানির ফর্মুলা হচ্ছে এটা। এই টানাটানির ফর্মুলা দিয়ে তুমি অনেক কাজ করতে পারবে। দেখো তোমাকে কত সহজে 3টা মারাত্মক লেভেলের ফর্মুলা মুখস্থ করে ফেলছি। অনেকে কি করে, এটা আলাদা মুখস্থ করে, এটা আলাদা মুখস্থ করে, এটা আলাদা মুখস্থ করে। কোনো দরকার নাই। মুখস্থ বিদ্যা প্রতিভাকে ধ্বংস করলেও, সাফল্যকে ত্বরান্বিত করলেও মাঝে মাঝে টেকনিক আমার সাফল্যকে আরো উতলাই দেয়। ওই কারণে আমাদের টেকনিক লাগে। তাহলে আমরা টেকনিকের মাধ্যমে যদি করে ফেলি তাহলে ভুল হওয়ার কোনো চান্স নাই, কারণ তোমাদের সাথে আছে এই মোবাইল। তাহলে আমরা আশা করি এইভাবে করতে পারবো। সেটা হচ্ছে ট্যানের ফর্মুলা করলাম, তাহলে আমরা টানাটানির ফর্মুলা শিখে গেলাম। এই ফর্মুলা আমাদের এখানে, বিশ্বাস করো ভাই, এখানে এই ফর্মুলার কোনো কাজ নাই। তাও আমি শুধুমাত্র এখানে মজা দেওয়ার জন্য টানাটানি করে যাই, এছাড়া আমার আর কোনো কাজ নাই। আমি কিন্তু আসলে ফিজিক্স পড়াই। এবার আসো, এবার ওই তুমি আগে বলছো না লন রোলার ঠেলার তুলনায় টানা সহজ, এটা তাহলে এখন আমি ঠেলবো না টানবো, সোজা হিসাব। তোমরা এখন আমার যদি প্রশ্ন করি তোমাকে, একটা লন রোলার ঠেলবা না টানবা, ঠেলবা না টানবা, ঠেলবা না টানবা, বলো তো, তুমি বলো। লন রোলার ঠেলবো না টানবো, দেখি কমেন্টে বলো। একটা লন রোলার আমরা ঠেলবো না টানবো, একটা লন রোলার তাকে আমি ঠেলবো না টানবো, দেখি কমেন্টে বলো। একটি লন রোলার তাকে আমরা ঠেলবো না টানবো। তাহলে একটা লন রোলার আমরা কি করবো, টানবো। এর মানে যেহেতু আমরা আগে থেকেই জানি ঠেলার তুলনায় টানা সহজ, এর মানে আমরা সবসময় কি করবো ভাই, আমরা সবসময় টেনে যাই। এবার আসো, তুমি যদি টানো সেই একই কথা, লন রোলার তাকে আমি কি করব, এই লন রোলারকে আমরা টানবো, তাকে আমরা কি করব, টানবো। এবার আসো, আমি বললাম ঠেলা গাড়ি তাকে আমি কি করব, তাকেও টানবো। এবার আমি বললাম ট্রলি ব্যাগ তাকে কি করব ভাইয়া, তাকেও টানবো। সিম্পল হিসাব দেখবা ভাইয়া, দিস ইজ আওয়ার লন রোলার, এরকম ছিল না? এবার দেখবা আমি কারুকার্য দেখাবো তোমাদেরকে, কারুকার্য দেখাবো। তোমাদেরকে কারুকার্য কি দেখাচ্ছি দেখো। তোমার কি এটাকে ঠেলা গাড়ি মনে হয় না? ঠেলা গাড়ি মনে হয় না? তাহলে যেটা লন রোলার তাকে আমি ঠেলা গাড়ি বানিয়ে ফেললাম। এবার আসো, সেই লন রোলারকে এবার আমি ট্রলি ব্যাগ বানাবো। কিভাবে দেখো, এবার একটু অন্যভাবে আঁকি। যেহেতু ট্রলি ব্যাগের চাকাগুলো একটু ছোট হয়, আমি ছোট করে আঁকি, ছোট করে আঁকি। আমি কি করতেছি দেখো, তোমার কি মনে হয় না এবার এটা ট্রলি ব্যাগ হয়ে গেছে? এটা ট্রলি ব্যাগ হয়ে গেছে না? তাহলে এটা হচ্ছে ট্রলি ব্যাগ, এটা হচ্ছে ঠেলা গাড়ি। সব ক্ষেত্রে আমার কি সহজ, ঠেলার তুলনায় টানা সহজ, ঠেলার তুলনায় টানা সহজ, সব ক্ষেত্রে আমরা তাকে টানবো। তাহলে আমি আবারও বলতেছি, লন রোলার ঠেলার তুলনায় টানা সহজ, ট্রলি ব্যাগ ঠেলার তুলনায় টানা সহজ, ঠেলা গাড়ি ঠেলার তুলনায় টানা সহজ। নামটা দিছি ঠেলা। একটা জিনিস খেয়াল করে দিকে, ঠেলা গাড়ি রাস্তার থেকে টানার সময় তারা ঠেলেও টানেও, কারণ হচ্ছে খালি যদি টানে, এবার রাস্তার মাঝখানে যাইয়ে দেখবে যে এমন টানছে, গাড়ির যে স্পিড, ব্রেক করার তো কোনো ওয়ে নাই। ওই কারণে আমার দেখা যায় ঠেলা গাড়ির মধ্যে সামনে পিছনে লোক থাকতে হয়, না হয় অনেক ভারী ভারী জিনিস যখন বহন করবো, অনেক স্পিডে যখন যাবে তখন থামাইতে না পারে দিবে ধাক্কা, এরপরে চলে যাবে অক্কা।
ওই কারণে তারা যে কাজটা করে, বেশি বার বহন করার সময় ঠেলা গাড়ি কেউ ঠেলে কেউ টানে, একসাথে কাজ করে, ওই কারণে তার নামটা হচ্ছে ঠেলা গাড়ি। এবার আসো ভাই, তাহলে আমরা এই জিনিসটা বুঝছি না? যদি বুঝে থাকি এবার আমরা একটু সামনের দিকে আগাই। সেটা হচ্ছে ট্রলি ব্যাগের হাতলটা কেন আমি লম্বা পাই। তাহলে আমরা আসো আমরা ট্রলি ব্যাগ নিয়ে এখন আলোচনা করব। আমাদের এখন আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ট্রলি ব্যাগ। দেখো আজকের ক্লাস করার পর অনেকেই বুঝতে পারবা বিদেশ থেকে মানুষ আসার সময় ট্রলি ব্যাগ কেন হাত দিয়ে পিছনে টেনে টেনে আনে, তার কারণটা আমরা আজকে পেয়ে যাব। তারাও কিন্তু ফিজিক্সের সূত্র মানে, যদিই বা সে এই সূত্রগুলো না জানে তাও কিন্তু সে রিয়েল লাইফে মানে, কিচ্ছু করার নাই, মানতে হবে। এবার আসো ট্রলি ব্যাগ। একটা প্রশ্ন করা হয়, ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা সুবিধাজনক। এই কোন জনক? সুবিধাজনক। তাহলে সুবিধাজনক কেন? তাহলে ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা সুবিধাজনক কেন? তাহলে আমরা আসি, আমরা একটু ট্রলি ব্যাগের চিন্তা করি। দেখো দিস ইজ আওয়ার কাঙ্ক্ষিত ট্রলি ব্যাগ। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ট্রলি ব্যাগ, এটা হচ্ছে আমার যে কোনো একটা ট্রলি ব্যাগ, এটা হচ্ছে ট্রলি ব্যাগ। হ্যাঁ, তোমরা একটু খেয়াল করে দেখবা এই ট্রলি ব্যাগে কিন্তু এই যে একটা হাতল আছে, এই হাতলটা সাধারণত এখানে লক করা থাকলেও আমরা কিন্তু চাইলে হাতলটাকে টেনে কি করতে পারি? লম্বা করতে পারি। আমরা চাইলে টেনে লম্বা করতে পারি। এবার একটু খেয়াল করে দেখবা, রাস্তায় যখন আমরা টানি, রাস্তা দিয়ে যখন ট্রলি ব্যাগটা নিয়ে যাব, টানার সময় সবাই কিন্তু এই দিক দিয়ে টানে, এক বল প্রয়োগ করে টানে, দ্যাট মিনস সে রাস্তার সাথে থিটা ডিগ্রি কোণে আসে। তাহলে এক বলে সে যখন টানতেছে তখন কিন্তু সে হাতলটাকে বের করে টানে। এবার আসো আমরা একটু কম্পেয়ার করি। কম্পেয়ার করার আগে আমি লজিকটা বলি। লজিকটা হচ্ছে কি ভাইয়া, আগের মতো ওইখানে টানার যে কনসেপ্ট এখানেও সেম কনসেপ্ট। তাহলে আমরা বলতে পারি সে সামনের দিকে যাচ্ছে কার কারণে? সামনের দিকে যাচ্ছে এফ সাইন থিটার কারণে, আর নিচের দিকে তো ওজন ডব্লিউ মাইনাস এফ সাইন থিটা। আমাকে সহজ করে, এটা আমার কাজটাকে সহজ করে, কিন্তু সামনে নেয় না। সামনে নিয়ে কে? সামনে যাওয়ার জন্য কাজ করে হচ্ছে এফ সাইন থিটা। এবার কত দ্রুত আমি সামনের দিকে যাইতে পারবো? এফ সাইন থিটার মান যত বেশি হবে তত দ্রুত আমি সামনের দিকে যাইতে পারবো। আবারও বলতেছি, এফ সাইন থিটার মান যত বেশি হবে তত দ্রুত আমি সামনের দিকে যাইতে পারবো। এবার আসো, আমার সামনের দিকে কাজ করে কে? এফ সাইন থিটা। তাহলে এই এফ সাইন থিটা এর কারণে আমি সামনের দিকে যাই, ঠিক কিনা? এবার আসো আমরা এখানে একটা কাজ করি, এখানে একটা কাজ করি সাইন 0 ডিগ্রি। আচ্ছা বলো তো সাইন 0 ডিগ্রি মান কত? 0। সাইন 90 ডিগ্রি, মান কত? 1। একটা জিনিস খেয়াল করছো, থিটার মানটা আমি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি নিলাম, এর মানে থিটার মান কি করলাম? বাড়াইলাম। এই থিটার মান 0 থেকে 90 নিলে সাইন থিটার মানটা 0 থেকে 1 হলো। এর মানে আমরা বলতে পারি থিটা সাইন থিটার ক্ষেত্রে থিটা বাড়লে সাইন থিটা বাড়ে। আর এর মানে উল্টোভাবে বলতে পারি থিটা কমলে সাইন থিটা কি হয়? সাইন থিটা কমে। থিটা বাড়লে সাইন থিটা বাড়ে, থিটা কমলে সাইন থিটা কমে। এবার মনে করো, তাহলে আমাদের একবার সিম্পল একটা হিসাব আমরা ধরে নিই। একজন লোক সে মনে করো এখানেই ধরে রাখবে। তো আমরা তো ট্রলি ব্যাগ ধরার সময় এভাবে ধরি, তখন আমার মোটামুটি আমার হাত যেখানে থাকে আর কি। তাহলে তার হাতটা আমার এই পজিশনে আছে, তার হাতটা এই পজিশনে থাকার কারণে সে এখানে এতটুকু ধরলো। এখনো তার হাতটা এই পজিশনে আছে, কিন্তু সে হাতলটাকে আরেকটু লম্বা করলো। তাহলে তার হাতলটা এই পজিশনে আছে, হাতলটাকে যদি আরেকটু লম্বা করে তখন দেখো আমার আগের মতো কি হবে? তার হাতের পজিশন সেম। এর মানে সে যদি হাতল লম্বা করে এমন না যে হাতল লম্বা করলে এটা উপরে উঠে যাবে। কারণ তুমি সিম্পল চিন্তা করো না ভাই, এটা হচ্ছে আমার ট্রলি ব্যাগ, ঠিক আছে? আমি টানতেছি, এখানে আমার হাত। এখন যদি আমি হাতলটাকে লম্বা করি
আমার তাও কিন্তু হাত এখানে, এর মানে হাতও লম্বা করার কারণে সে একটু শুয়ে যাবে না। এর মানে আমরা একটা কথা বলতেছি, সেটা হচ্ছে এই যে দেখো, মনে করে এটা যখন এটা করলাম তার হাত তো এখানে চলে যাবে না, তার হাত যখন এখানে থাকবে তখন এই যে এটা এবার শুয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি আগে থিটা যা ছিল এবার থিটা আর একটু কি কমে গেল না। এর মানে আমরা কি বলতে পারি, হাতল লম্বা করলে থিটা কমে। তাহলে আমরা বলতে পারি কি, হাতল লম্বা করলে থিটা কমে বলা যায়। তো তাহলে আমাদের হাতল লম্বা করলে থিটা কমে, আর থিটা কমলে সাইন থিটাও কি হয়, কমে। তাহলে থিটা কমলে সাইন থিটাও কি কমে। আচ্ছা বলো তো, আমার সামনের দিকে সে যাচ্ছে কার কারণে, এফ সাইন থিটার কারণে। এফ এর মানটা নির্দিষ্ট, তাহলে সাইন থিটা কমে গেছে মানে আলটিমেটলি আমরা বলতে পারি না এফ সাইন থিটা কমে গেছে। এফ সাইন থিটা কমে গেছে মানে কি, আমার নিশ্চয় আগের তুলনায় কম বল প্রয়োগ করা লাগতেছে। তাহলে আমরা একটা কথা বলতে পারি, তাহলে হাতল যখন লম্বা করলাম তাহলে এবার সামনের দিকে যাওয়ার জন্য সে সামনের দিকে যাচ্ছে কার কারণে, এফ সাইন থিটার কারণে। এখন তো এফ সাইন থিটার মান কমে গেল, এর মানে আমার এটা কি হয়ে গেল, সহজবোধ্য হয়ে গেল, সহজবোধ্য। তাহলে আমরা বলতে পারি ট্রলি ব্যাগের হাতল যদি লম্বা রাখা হয় তাহলে কাহিনীটা কি, ট্রলি ব্যাগের হাতল লম্বা করলাম, লম্বা করলে রাস্তার সাথে উৎপন্ন কোণ কমে গেল। আমরা জানি ট্রলি ব্যাগ সামনের দিকে যাচ্ছে যে বলের কারণে, তার নাম এফ সাইন থিটা। যদি আমার থিটাটা কমে যায় সাইন থিটাও কমে যাবে। সাইন থিটা কমে যাওয়া মানে পুরো রাশিটার মান কমে যাওয়া, পুরো রাশিটার মান কমে যাওয়া মানে হচ্ছে সে সামনের দিকে যাওয়ার জন্য আরো কম বল লাগতেছে। তাহলে আমরা বলতে পারি সামনের দিকে যাওয়ার জন্য যেহেতু কম বল লাগতেছে তাহলে আমাদের এটা তাড়াতাড়ি চলে যেতে পারবে। তাহলে আমাদের এটা কি হবে, সহজবোধ্য হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা কি সুবিধাজনক, কারণ তুমি যত লম্বা রাখবে তত সুবিধা। এবার তুমি চিন্তা করলে ভাইয়া আমি 20 ফুট একটা বাঁশই না, এখানে বাইরে দিয়ে যদি আমি টানি আর একটু কষ্ট কম হবে না? ভাই কষ্ট কম হবে, কিন্তু তোমার থেকে যখন 20 ফুট দূরে ব্যাগটা থাকবে, তুমি যখন বিদেশ থেকে আসবা এই ব্যাগটা তোমার বাসায় আসবে কিনা সন্দেহ, কারণ ওই 20 ফুট দূরত্ব তুমি তাকাই থাকবা না, চোরাই ওই দিক দিয়ে কাজ কারবার করে চলে যাবে। পরে দেখবে যে বাসায় আসছো বাঁশ নিয়ে, আইসে দেখবে যে আবার বাঁশও খাই গেছো। তাহলে আমাদের ওই জন্য হচ্ছে আমার কিছু লিমিটেশনস আছে। তুমি এখানে থাকবা, তোমার ব্যাগ 20 ফিট দূরে থাকবে, এটা তো হবে না। এটা আমাদের কি নয়, সুবিধাজনক নয়, উল্টা এটা লজ্জাজনক এবং এটা হচ্ছে অস্বস্তিজনক এবং এটা আমাদের বিপজ্জনকও বটে, কারণ এটা চুরি হয়ে যেতে পারে। ওই কারণে আমরা জাস্ট যে কাজটা করি, হাতলটা যথাসম্ভব লম্বা রাখি, মানে যতটুকু লম্বা রাখলে আমার কোনো সমস্যা নাই আমরা ততটুকু লম্বা রাখি। তাহলে ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা সুবিধাজনক কেন বুঝলাম, এর মানে এই নয় যে এমন লম্বা রাখবা যে লম্বা রাখলে তোমার এটা চুরি হয়ে যাবে। তাহলে চুরি রোধ করার জন্য আমরা কি করি, লিমিটেড লম্বা করি। কি করি, লিমিটেড লম্বা। তাহলে আমরা ট্রলি ব্যাগের হাতল কি রাখা সুবিধাজনক, লম্বা রাখা সুবিধাজনক। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, রে ভাই এই ট্রলি ব্যাগের এই জিনিসটাকে আমরা ব্যাগের ভিতরে আবার ভরে দিই না। এই যে এখানে যে তোমরা পাইপটা দেখতেছো, এই পাইপের লেন্থটা যদি ট্রলি ব্যাগের থেকে বড় হয় তাহলে এটা বের হয়ে থাকবে না, মানে এমন ভাবে ডিজাইন করা হয় যাতে করে এটাকে সুন্দরভাবে ঢুকে ফেলা যায়। তো তোমার এটা যদি এটার তুলনায় লম্বা হয় তখন তার ঢুকানো যাবে না, কম বের হয়ে থাকবে, জিনিসটা দেখতে বিশ্রী লাগবে। তো আমার কথা সবকিছু মেনটেন করে ম্যানুফ্যাকচারিং এর একটা কথাবার্তা আছে, বাট আমার রিয়েল সায়েন্স কি বলে, হাতল যত লম্বা রাখবা তত সুবিধা, তবে আমার আদার্স সুবিধা অসুবিধাও দেখতে হয়। তাহলে আমরা বলতে পারি কি, ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা সুবিধাজনক কেন, সবাই বুঝছে কিনা বলো? ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা সুবিধাজনক কিনা, সুবিধাজনক কেন, সবাই বুঝছে কিনা বলো? একজন বলে কম বল নাকি কম বল, তুমি যেটা চিন্তা করো কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে উইথাউট স্পেস অর উইথ স্পেস, যেমন ভালোবাসা আর ভালোবাসা এক কথা নয়, সেম ভাবে কম বল আর কম বল এক কথা নয়। তাহলে আমরা বুঝলাম ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা সুবিধাজনক, এটা ছেলেদের ক্ষেত্রে কাজে আসবে। ভবিষ্যতে যদি কোথাও যাও ট্রলি ব্যাগটা এই সেন্সে আগাবা। আর মেয়েদের ক্ষেত্রে তোমরা তোমাদের এই যে কি বলে পত্নী, আমাদের কি বলে, এই যে হাজবেন্ডকে বলে দিবা এভাবে যাতে টানে, আর তোমাকেই যদি টানতে হয় এভাবেই টানবা। হ্যাঁ, তাহলে তোমার প্রথম কথা হচ্ছে টানবা, আর একটা হচ্ছে হাতলটা বের করে তারপর টানবা, এটা তোমার জন্য সুবিধাজনক বটে। এবং আমার অতিরিক্ত লম্বা করলে সেটা আবার বিপজ্জনকও বটে। ওকে, যদি বুঝো
এবার আমরা চলে যাব ভাইয়া নৌকার গুণ টানা। নৌকার গুণ টানা, তাহলে আমাদের এই নৌকার গুণ টানার কনসেপ্টটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভাইয়া নৌকার গুণ টানা। তাহলে আমি একটু ছবি তুলে নিই, তাহলে এবার আসে নৌকার গুণ টানা। তাহলে নৌকার গুণ টানার কনসেপ্ট যদি আমরা পড়ি, তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করে, এটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। আমরা এখন যে কনসেপ্টটা পড়াবো সেই কনসেপ্ট অনেকেই বুঝে না। ওই কারণে আমি একটু দেখি 3 ডাইমেনশনাল ফিগার আঁকা যায় কিনা। মনে করো এইদিকে বহমান একটা নদী, এটা হচ্ছে আমার একটা নদী, তাহলে এইদিকে হচ্ছে কি গ্রাউন্ড, এগুলো হচ্ছে কি গ্রাউন্ড, নদীর পার আমার। তাহলে এই যে নদী আছে, এই নদীটার মধ্যে ঢেউ থই থই করতেছে, থই থই ঢেউ থই 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 থই, দিস ইজ আওয়ার ঢেউ। এরা আবার যাবে কই? নদীর মধ্যে থাকবে। এখন এখানে আমার একটা নৌকা আছে, এখানে একটা কি আছে, এখানে একটা আমাদের নৌকা আছে। কেমন নৌকা? মালবাহী নৌকা। এই নৌকা কি বহন করে? মাল বহন করে, মানে পণ্য সামগ্রী। এখন এই নৌকার মধ্যে অনেক মালামাল আছে। এখন কথা হচ্ছে এই নৌকায় একজন মাঝি আছে, কিন্তু যখন অতিরিক্ত ভার, মানে অনেক অতিরিক্ত, এটা ইঞ্জিন চালিত নৌকা না, আমাদের নর্মাল নৌকা, এটা দাঁড় বেয়ে টানতে হয়, তার কাছে একটা দাঁড় আছে যেটা দিয়ে সে টানে। এখন আমার কথা হচ্ছে এই যে নৌকাটা, এই নৌকার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই নৌকাটা তোমরা যখন চিন্তা করবা, এখানে আমাদের কি হচ্ছে, এই যে নৌকা, এখানে একজন মাঝি আছে, সে দাঁড় টানে। এখন আমার কথা হচ্ছে যখন অতিরিক্ত ভার বহন করে, মানে অনেক বেশি ওজন বহন করে, তখন মাঝি এটাকে মেনটেন করা খুবই কষ্টসাধ্য, বা সে একা এটাকে চাইলেও সামনের দিকে নিয়ে যেতে পারে না, অনেক কষ্ট। তখন কি করে? তখন সে একজনকে ভাড়া করে, আরেকজন নদীর পাড়ে দাঁড়ায় আছে। কি আছে? নদীর পাড়ে দাঁড়ায় আছে। কি করলো? এই নৌকার মধ্যে একটা রশি বাঁধল, এই রশি বেঁধে সে নদীর পাড় থেকে টানতেছে। সে যখন টানতেছে, এবার দেখো সে দিল টান, সে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে সে যখন এই রশি দিয়ে টানতেছে, এইদিকে একটা বল প্রয়োগ করবে, এই বলের কারণে নৌকাটা আস্তে আস্তে সামনের দিকে যাবে, সে আমার এইদিকে যাবে, নৌকাটা সামনের দিকে যাবে। কিন্তু আমার প্রশ্ন হলো ভাইয়া, একটু এদিকে দেখেন চাইয়া, এই নৌকাটাকে আমি এভাবে আঁকতেছি, আমি এভাবে আঁকি উপর দিক থেকে, মানে আমি সাগরের নৌকা চলতেছে, উপর দিক থেকে আমি দেখতেছি, এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত নৌকা। এখন দেখো, একটু ভালো করে খেয়াল করে দেখো, এই লোকটা আমার এখানে আছে, সে আমার কি করতেছে ভাইয়া? সে আমার নৌকাটাকে টানতেছে, নৌকাটাকে এফ বলে টানে। এখন দেখো, সে যদি নৌকাটাকে এফ বলে টানে, তাহলে আমাদের এখানে কি হবে ভাইয়া? নৌকাটাকে যদি এফ বলে টানে, নৌকাটা আমরা চাচ্ছি কি নদীতে সোজা চলবে না, তাহলে আমি চাচ্ছি সে সোজা চলবে। কিন্তু তুমি সিম্পল চিন্তা করে দেখো, তুমি যখন এইদিকে টানবা, সে কিন্তু এইদিকে চলে যাবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি চাচ্ছি এইদিকে যাক, এই কোণটাকে ধরে নিলাম থিটা, এর মানে আমাদের নদীর নৌকা যেদিকে যেতে চাচ্ছে তার সাথে থিটা ডিগ্রি কোণে আমি এফ বল প্রয়োগ করলাম। তাহলে এফ এর লম্ব উপাংশ কয়টা? লম্ব উপাংশ দুইটা। লম্ব উপাংশ কিন্তু দুইটা, উপাংশ অসংখ্য হইতে পারে, আমরা যতটা আমাদের লাগে, কিন্তু আমাদের দুইটা লাগে, আর আমরা সবসময় লম্ব উপাংশ লাগে। তাহলে তার লম্ব উপাংশ দুইটা, একটা এই বরাবর আর একটা তার লম্ব বরাবর। এই যে এই বরাবর যার সাথে থিটা, সেটা হচ্ছে কস, এটা হচ্ছে এক কস থিটা, আর এই বরাবর কি এক সাইন থিটা। এই এক কস থিটা সাই তাকে সামনের দিকে নিতে, তাহলে এই এক কস থিটা কি করতেছে? এক কস থিটা চাচ্ছে তাকে সামনের দিকে নিতে, এর মানে এক কস থিটা তাকে সামনের দিকে নিয়ে যায়, এক কস থিটা সামনের দিকে নিয়ে যায়, এক কস থিটা তাকে সামনের দিকে নিয়ে যায়। আর এদিকে যে এফ সাইন থিটা আছে, এই এফ সাইন থিটা তাকে তীরের দিকে নিয়ে যায়, তীরের দিকে নিয়ে যায়। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো ভাই, আমি চাচ্ছি সামনের দিকে যাইতে, সে আমাকে সামনের দিকে নিচ্ছে তো নিচ্ছে, আবার তীরের দিকেও টানতেছে। না, আমি যাব না, আমি তো চাচ্ছি সামনের দিকে যাইতে,
আমি কেন তীরের দিকে যাব? তাহলে খেয়াল করো তো, F cos θ থাকুক, আমার যখন এটাকে দুইটা ভাগে ভাগ করলাম, এটা তো আর নাই ধরলেও সমস্যা নেই। এখন আসো, তুমি যদি একটা কাজ করতে পারো, কোনো না কোনোভাবে এটার সমান মানের একটা বল যদি এদিকে কাজ করতে পারো, তাহলে একটা আরেকটাকে বিয়োগ করে, মনে করে এটা যত, ঠিক একই মানের আরেকটা বল যদি এদিকে দাও, তাহলে একটা আরেকটাকে নাখোশ করে দিবে না? এর মানে এই বল আর এই বলটা একটা আরেকটাকে প্রশমিত করে দিবে। এর মানে এই বল চাচ্ছে তাকে এদিকে নিতে, এই বল চাইবে এদিকে নিতে, সে কোনো দিকে যাবে না, সে সামনের দিকে এই বলের কারণে চলে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে, এর আমি পাবো কোথায়? পাবো কোথায়? টেনশন নাই, কারণ তোমার সাথে আছে মাঝি ভাই। এখানে নৌকার মাঝি আছে, এই নৌকার মাঝি দাঁড় নিয়ে বসে আছে। একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমরা নৌকা তো তোমরা এভাবে দাঁড় বায় না, নৌকা দাঁড় বায় না। এখন তুমি একটু খেয়াল করো, নৌকা যখন আমি নৌকা যখন দাঁড় বাইবো, খেয়াল করো এইদিকে যখন আমাদের এরকম দাঁড়টা দিয়ে টানে, তাহলে একটা জিনিস খেয়াল করো, সাপোজ আমার এই কলমটা, আমি সিম্পল চিন্তা করি, এই কলমটাকে দেখো তো, তুমি যদি এদিকে ধাক্কা দাও, এইদিকে ধাক্কা দিলে অটোমেটিক এদিকে একটা ধাক্কা পড়ে না? জিনিসটা খেয়াল করো, কলম পুরো একটা বস্তু, এই কলমে আমি ধাক্কা দিচ্ছি এই পাশে এদিকে ধাক্কা দিলে অটোমেটিক কিন্তু এই পাশে নিচের দিকে ধাক্কা পড়তেছে। এখানে সেম টেকনিকটা অ্যাপ্লাই করা হয়েছে। মাঝে কি করে, দাঁড় দিয়ে পানিকে এমনভাবে নাড়াচাড়া করে যাতে করে আমার এই দিকে একটা বল প্রযুক্ত হয়। এই দিকে ধরে নিলাম আমার একটা বল প্রযুক্ত হয় ভাইয়া F প্রাইম পরিমাণ, এদিকে F প্রাইম পরিমাণ বল প্রযুক্ত হলে সেটাকে আমরা এদিকেও পাবো। এই F প্রাইম মাঝির তো একটা অভিজ্ঞতা আছে, সে তো আর সায়েন্স বুঝে না, সে এমনভাবে চালায় যাতে করে, এমনভাবে সে পানিকে নাড়াচাড়া করে যাতে করে নৌকা সাইডে না যায়। মানে এক কথায় মাঝির অভিজ্ঞতা থেকে আলটিমেটলি দুইটা প্রায় সমান হয়ে যায়। আর এই দুইটা যখন সমান, তখন আমি বলতে পারবো নৌকার উপর এইদিকে আর এইদিকের বল একটা আরেকটাকে প্রশমিত করে দিল, আর আমাদের এই বলের কারণে নৌকা সামনের দিকে চলে গেল। তাই এই নৌকা সামনের দিকে যাচ্ছে কোন বলের কারণে? F cos θ বলের কারণে। কোন বলের কারণে? F cos θ বলের কারণে। F cos θ বলের কারণে আমাদের যে নৌকাটা, ওই নৌকাটা সামনের দিকে চলে যাচ্ছে। তাহলে আমরা আবারও বলতেছি, F cos θ বলের কারণে আমাদের যে নৌকাটা, ওই নৌকাটা সামনের দিকে চলে যাচ্ছে। তাহলে আমরা এতটুকু বুঝছি কিনা, F cos θ বলের কারণে নৌকাটা কোন দিকে চলে যাচ্ছে? সামনের দিকে চলে যাচ্ছে। এবার আসো, এবার যদি আমরা বলি, আচ্ছা সবাই একটু ভালো করে খেয়াল করো, তাহলে আমরা এই জিনিসটা বলতে পারি, সামনের দিকে F cos θ বলে নিয়ে যাচ্ছে আর উপরের দিকে F sin θ বলে নিয়ে যাচ্ছে। তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করো। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি, নৌকা সামনের দিকে যাচ্ছে কোন বলের কারণে? ভাইয়া নৌকা সামনের দিকে যাচ্ছে F cos θ বলের কারণে, আর অন্যান্য বলগুলো একটা এটাই কি করে দিছে? প্রশমিত করে দিছে। তাহলে এতটুকু বুঝছো কিনা বলো, এতটুকু বুঝছো কিনা বলো। এই ট্রলি ব্যাগের একটু আগে যে কনসেপ্টটা পড়েছি, সেটার মধ্যে আমার একটু ভুল হয়েছিল বলতে আমি সাইনের জায়গায় কজের জায়গায় সাইন দিয়ে দিয়েছিলাম। আমি এটার পর সেটা আবার বলে দিব, আমি এখন খেয়াল করলাম, আগে এটা শেষ করিনি। তাহলে মেইন কনসেপ্টটা আশা করি বুঝতে পারছো। যে আমি সংক্ষেপে আবার বলি, সেটা হচ্ছে আমার এইদিকে F বল প্রয়োগ করতেছি, এই যে দেখো রশি দিয়ে যে আমি টানতেছি, এই রশিটাকে বলা হয় নৌকার গুণ। কি বলা হয়? গুণ। অনেকে বুঝে না গুণ। এই গুণটা মানে হচ্ছে এই গুণটাকে ধরে ধরে কি করা? টানা। এই গুণটাকে আমরা টানতেছি, এটাকে আমরা বলি নৌকার গুণ টানা। নৌকার গুণ টানা। তাহলে আমরা যে জিনিসটা বলতে পারতেছি নৌকার গুণ টানা। তাহলে এই নৌকার যে আমরা গুণ টানবো, এই নৌকার গুণ যে টানবো, এই গুণ টানার ক্ষেত্রে আমি F বলে যদি টানি, সামনের দিকে সে কত বল প্রয়োগ করে? F cos θ বল প্রয়োগ করে। অর্থাৎ সে যে পরিমাণ বল প্রয়োগ করলো তার মধ্যে থেকে এতটুকু অংশ কাজে আসছে।
সে যে পরিমাণ বল প্রয়োগ করলো তার মধ্য থেকে F cos θ পরিমাণ কি হয়েছে, F cos θ পরিমাণ কাজে লাগছে, বাকিটা কোনো কাজে লাগে নাই। আবারও বলতেছি, সে যে পরিমাণ বল প্রয়োগ করলো তার মধ্য থেকে F cos θ কাজে লাগছে, বাকিটা কোনো কাজে লাগে নাই। তাহলে আমরা একটা কথা বলতে পারি, যত বেশি বল কাজে লাগবে, যত বেশি বল কাজে লাগবে তত বেশি সুবিধা বলা যায় কিনা, তত বেশি সুবিধা বলা যায় কিনা। তাহলে আমি আবারও বলতেছি, যত বেশি বল কাজে লাগবে তত বেশি সুবিধা বলা যায় কিনা, যত বেশি বল কাজে লাগবে তত বেশি সুবিধা। তাহলে আমার F cos θ এর মান যত বেশি হবে, তাহলে আমি একটা কথা বলতে পারি, আমার নৌকা সামনে যাচ্ছে কোন বলের কারণে, ভাই আমার নৌকা সামনের দিকে যাচ্ছে হচ্ছে F cos θ বলের কারণে। তাহলে আমরা বলতে পারবো F cos θ যত বেশি হবে নৌকা তত দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে বলা যায় কিনা, কথাটা বুঝছি কিনা। তাহলে আমি আবারও বলতেছি, তাহলে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে নৌকা F cos θ বলের কারণে সামনের দিকে যাচ্ছে, F sin θ কি হচ্ছে, ওই যে মাঝি যে দাঁড় টানতেছে, মাঝির দাঁড় টানার কারণে এমন একটা বল প্রয়োগ হয় যেই বলের কারণে এটা প্রশমিত হয়ে যায়, এটা হচ্ছে মাঝির অভিজ্ঞতালব্ধ ফলাফল। এখন আমার নৌকা F cos θ বলের কারণে সামনের দিকে যাচ্ছে, এখন তুমি যে বলটা প্রয়োগ করতেছ সামনের দিকে, তুমি যে বল একটা নির্দিষ্ট বল তো প্রয়োগ করতেছ, এর মানে আমি যেহেতু সামনের দিকে নির্দিষ্ট বল প্রয়োগ করতেছি, তাহলে আমার F এর মান নির্দিষ্ট। তাহলে এখন সামনের দিকে যাওয়ার সময় এই Fটা যত বেশি কাজে লাগবে তত বেশি সুবিধা। তাহলে আমরা বলতে পারি, যত বেশি বল কাজে লাগতেছে, F এর একটা অংশ F cos θ কাজে লাগতেছে, আর ওই F cos θ এর মান যত বেশি হবে এর মানে নৌকা তত দ্রুত সামনের দিকে যাবে। কারণ খেয়াল করো না, একটা বস্তুর উপর যত বেশি বল প্রয়োগ করা যায় বস্তু তত দ্রুত সামনের দিকে যায়। তাহলে আমাদের F cos θ যত বেশি হবে নৌকা তত দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে। এবার আসো, তাহলে আমরা বোঝানোর ট্রাই করি জিনিসটা। তাহলে এতক্ষণে তোমরা বুঝে গেছো এখানকার কাহিনীটা কি। এবার আসো তোমার বই, আমি এই ছবিটা কোথেকে তুলছি, আকাশ থেকে তুলছি। অনেকে সেন্ট মার্টিনের ছবি তুলে না আকাশ থেকে, ওইরকম টাইপসের। তোমার বইতে যখন যাবা, তোমার বইয়ের চিত্রটা দেখো, আমার সামনে তোমার বইটা আছে, এই দেখো এই FYটা কিন্তু তীরের দিকে, অনেকে মনে করে এটা আকাশের দিকে, এটা আকাশের দিকে না, কিন্তু এটা তীরের দিকে, এটা তীরের দিকে। তুমি ওই যে এখানে দেখো, এই যে এটা তীরের দিকে, এটাই হচ্ছে তোমার বইয়ের এটা। তো তোমার বইতে এইভাবে ছবি দেওয়ার কারণে অনেকে জিনিসটা বুঝে না, ওই কারণে আমি তোমাকে যে কাজটা করলাম, আমি একটু এভাবে চিত্রটা এঁকে বুঝে দিলাম। তোমরা খাতায় নোট করার সময় চিত্রটা এভাবে আঁকবা, কারণ অনেকে কনফিউজড হয়ে যায়, কি রে ভাই আকাশ থেকে কে একজনের নৌকাটাকে টেনে নিয়ে যায়, তাহলে নৌকাটা কেমনে পানির মধ্যে থেকে যায়, এটার তো আমার কোনো আনসার জানা নাই। এভাবে বলা যাবে না, নৌকাটাকে আসলে তীরের দিকে টানতেছে, আনুভূমিক, সবগুলো আনুভূমিক। ওই কারণে আমি উপর দিক থেকে ছবি তুলছি, আমি ছবিটা তুলছি উপর দিক থেকে তোমাদের বোঝার সহজের জন্য। এই ছবি বইতে পাবা না, বাট তোমাকে এই ছবি দিয়ে বুঝলে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি, এই যে F বল প্রয়োগ করতেছে, নৌকাটা সামনের দিকে যাচ্ছে, এই কোণটা থিটা, এটা হচ্ছে F cos θ, তার লম্ব দিকে আমরা পাবো F sin θ। আর এই F sin θ কোন বরাবর? তীর বরাবর। কোন বরাবর? তীর বরাবর। আর এদিকে মাঝি আমার এমন একটা বল প্রয়োগ করে যার কারণে এদিকে একটা বল সৃষ্টি, এটাকে প্রশমিত করে, এটা কারণে নৌকা সামনের দিকে চলে যায়। একবার সোজা সাপটা কনসেপ্ট, সহজে চিন্তা করো, সহজে চিন্তা করলে খুবই ইজি মনে হবে। তাহলে আমি একটু ছবি তুলে নিই। তাহলে এবার তুমি একটু চিন্তা করে দেখো তো ভাইয়া, জাস্ট এই কথাটা মনে রাখো, আমার নৌকা সামনের দিকে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে লাগে, আমাদের কাজে লাগে কে? F cos θ। এই F cos θ টাকে আমরা এখন কাজে লাগাবো। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা এইদিকে বুঝাই, তাহলে আমাদের ছবিটাও থাকুক, আমরা এটাও বুঝাই, সবাই একটু ভালো করে খেয়াল করো। তাহলে আমরা যে জিনিসটা বলতেছি, সামনে যাওয়ার ক্ষেত্রে কাজে লাগে কে? F cos θ। তার আগে আমি cos θ এর মানের একটা জিনিস দেখাই। দেখো cos 0 ডিগ্রি, তার মান কত ভাইয়া? 1। এবার যদি বলি cos 90 ডিগ্রি, তার মান কত ভাইয়া? 0। এর মানে কি, থিটার মান তুমি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রিতে নিলা, আর আমার cos θ এর মান কত থেকে কত হয়ে গেল?
1 থেকে 0 হয়ে গেল। এর মানে আমি যেটা বলতে পারতেছি সেটা হচ্ছে থিটা বাড়লে cos থিটা কি হয়, তাহলে আমরা দেখা যাচ্ছে থিটা যতই বাড়াইলাম cos থিটা তত কমে যাচ্ছে, তাহলে থিটা বাড়লে cos থিটা কমে। তাহলে আমরা যে জিনিসটা দেখতেছি থিটা বাড়লে আমাদের থিটা বাড়লে cos থিটা কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে আমরা সিম্পল জিনিস বলতে পারি ভাইয়া আমি থিটাটাকে যত বাড়াতে পারবো cos থিটা তত কমে যাবে, আর থিটাটাকে যত কমাইতে পারবো থিটা কমলে cos থিটা কি হবে, বাড়বে। এখন আসো আমার নৌকা সামনের দিকে যায় কোন বলের কারণে, ভাইয়া F cos থিটা বলের কারণে। আমি একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করতেছি F। এই বলে তুমি তো যত বেশি বল প্রয়োগ করবে তত দ্রুত যাবে, এটা স্বাভাবিক। আমার তো বল প্রয়োগ করার একটা লিমিটেশনস আছে, তাহলে আমি অন্য টেকনিক অবলম্বন করি। সেটা হচ্ছে কি, এই বলে cos থিটার মান যত বেশি রাখা যাবে, এটা কি রাখতে হবে, বেশি রাখা হচ্ছে আমার দায়িত্ব। তাহলে cos থিটা যদি বেশি রাখতে পারি তাহলে f cos থিটা বেড়ে যাচ্ছে না। তাহলে cos থিটা বেশি রাখতে হলে cos থিটা কখন বাড়ে, থিটা কমলে। তাহলে cos থিটা বেশি রাখার জন্য থিটা কি করতে হবে, কম রাখা লাগবে। cos থিটা বেশি রাখার জন্য আমার দায়িত্ব থিটা কম রাখা। তাহলে খেয়াল করো থিটা কখন কমে। তাহলে আমি যদি এখানে একটা চিত্র আঁকি, আমার সেই কাঙ্ক্ষিত মনে করো নদী, এটা হচ্ছে সেই আমার কাঙ্ক্ষিত নৌকা। এবার একটা খেয়াল করে দেখো, একজন লোক টানতেছে এদিক থেকে, তাহলে যে এদিক থেকে টানতেছে তার জন্য উৎপন্ন কোণটা হচ্ছে θ1, আরেকজন লোক এখান থেকে টানতেছে তার জন্য উৎপন্ন কোণটা হচ্ছে এটা θ2। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমার এখানে যদি আমরা বলি প্রথম ক্ষেত্রে θ1, পরের ক্ষেত্রে θ2, কে বড়, অবশ্যই আমার θ2 বড়, θ1 ছোট। তাহলে আমি কোনটাকে নিব, আমার এখানে যে কাজটা করতে হবে, সরি θ1 বড় θ2 ছোট, এর মানে আমাকে কোন অ্যাঙ্গেলটা নিতে হবে, ছোট অ্যাঙ্গেলটা নিতে হবে। আর অ্যাঙ্গেল যখন ছোট করলাম গুণটা কি হয়ে গেল, লম্বা হয়ে গেল না। এর মানে গুণ যত তুমি লম্বা রাখবা থিটা তত কি হবে, ছোট হবে। এর মানে থিটা ছোট করতে হলে গুণ কি করতে হবে, লম্বা রাখতে হবে। তাহলে আমরা বলতে পারি থিটা কম রাখার জন্য গুণ লম্বা করতে হবে, তাহলে আমরা যে জিনিসটা বললাম সেটা হচ্ছে তুমি নৌকার গুণটা যত লম্বা রাখবা থিটা তত কমবে, থিটা যত কমবে cos থিটা তত বাড়বে। cos থিটা বাড়া মানে হচ্ছে f cos থিটা বেড়ে যাওয়া, আর f cos থিটা দিয়ে কি হয়, নৌকার সামনের দিকে যায়, তাহলে f cos থিটা যত বড় হবে তত আমার কি সুবিধা। ওই কারণে আমরা বলি নৌকার গুণ লম্বা রাখা সুবিধাজনক। তাহলে আমরা কি বলতেছি, নৌকার গুণ টানার ক্ষেত্রে নৌকার গুণটা লম্বা রাখা সুবিধাজনক, ওই আগের মতো লিমিটেড লম্বা রাখতে হবে। তাহলে নৌকার ক্ষেত্রে নৌকার গুণ লম্বা রাখা কি জনক, সুবিধাজনক। এই কোন জনক, সুবিধাজনক। তাহলে আসো এতটুকু আমরা বুঝলাম। এবার আমরা সামনের দিকে আগাই। আমরা ওই ট্রলি ব্যাগের কথাটা বলি। ট্রলি ব্যাগের আগের বার আমি ভুলে সাইন দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ তোমরা অনেক কনফিউজ হয়ে যাবে বাসা যাইয়া, ওই কারণে আমি একটু আবার বলি। আগে আমাকে বলো এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, এতটুকু যদি ক্লিয়ার হয় এবার আমি সামনের দিকে আগাই। ওই ট্রলি ব্যাগের কনসেপ্ট একটু বলে দিই, কারণ এখনো যেহেতু তোমরা আমাদের বাসায় পড়া শুরুতে এর পরেই করবা, তার আগে আমি বলে দিই, না হয় ওইখান থেকে সব উল্টা পাল্টা হয়ে যাবে। আমি ছবিটা একটু তুলে নিই, বাসায় যেয়ে না হয় সব উলট পালট হয়ে যাবে। আচ্ছা, ট্রলি ব্যাগেও হুবহু সেম কনসেপ্ট, হ্যাঁ জাস্ট আমি আমার বলার সময় একটু ভুল হয়ে গেছিল, আই এম সরি ফর দ্যাট। আচ্ছা আসো তাহলে আমরা ঠিক সেম, আমরা জিনিসটা দেখে একটু দেখো।
আমার ট্রলি ব্যাগ, এই ট্রলি ব্যাগে আমরা দেখতেছি, ট্রলি ব্যাগে যদি আমরা চিন্তা করে দেখি ভাইয়া, ট্রলি ব্যাগে আমরা এইদিকে এক পরিমাণ বল প্রয়োগ করতেছি, তাহলে আমার এইদিকে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে আমার সামনে দিয়ে কি থাকে, এক কস থিটা থাকে। এর মানে কি, আমি যে পরিমাণ বল প্রয়োগ করলাম তার কতটুকু অংশ কাজে লাগে, এফ কস থিটা। তাহলে তুমি যত বল প্রয়োগ করছো, তাহলে আমাদের এই বলটার যত বেশি, তো তোমার বলটা যত বেশি কার্যকরী তত সুবিধাজনক, তাহলে আমরা বলতে পারি বলের এতটুকু কি কার্যকরী, এতটুকু কি এফ কস থিটা। তাহলে সিম্পল কথা আমাদের হলো কি, এফ কস থিটা কি হতে হবে, এফ কস থিটা বড় হতে হবে, কারণ এফ কস থিটা যত বড় হবে আমার এই বলটা তত বেশি কাজে লাগবে। আর এফ কস থিটা, এফ তো তোমার সুনির্দিষ্ট, তুমি নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করতেছো, ওই বল কতটুকু বেশি কাজে লাগতেছে ওইটা তোমার জন্য সুবিধাজনক। তাহলে আমার যদি আমরা বলি, তাহলে এফ কস থিটা বড় হইতে হলে, এফ তো তুমি নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করবা, তাহলে আমার কি বড় হইতে হবে, কস থিটা বড় হইতে হবে, কস থিটা বড় হতে হবে। আর কস থিটা বড় হইতে হলে কি হইতে হয়, থিটা কি হইতে হয়, ছোট হতে হয়। আর থিটা ছোট হইতে হলে কি করতে হয়, এই যে সিম্পল হিসাব আগের মতো, এই থিটা ছোট হইতে হলে আমার হাতলটাকে কি রাখতে হয়, লম্বা রাখতে হয়। থিটা ছোট হইতে হলে হাতলটাকে আমার কি রাখতে হয়, লম্বা রাখতে হয়। তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে থিটা প্রাইম মনে করো, থিটা প্রাইমটা ছোট, তাহলে আমাদের থিটা ছোট হইতে হলে কি করতে হয় ভাইয়া, হাতলটা লম্বা রাখতে হয়, হাতলটা লম্বা রাখতে হয়। আমরা ভুলে আগে সাইন বলে ফেলছিলাম, ওইখানে সাইনের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, সাইনের ক্ষেত্রে যদি আমার থিটা আমরা ছোট রাখি, সেক্ষেত্রে সাইন থিটার মান আমাদের কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। ছোট হইলে তো তোমার এখানে কার্যকরী বলটা কমে যাচ্ছে, বাট এখানে তো সাইন না, মানে আলটিমেটলি এইদিকে বল কমে যাচ্ছে, এটা আমাদের জন্য আরো সুবিধাজনক। বাট আমারও হচ্ছে এটা এফ কস থিটা, আমি যেহেতু কস থিটা নিয়ে কাজ করতেছি, যেহেতু সামনের দিকে নিয়ে যাচ্ছি কস থিটার কারণে, ওই কারণে তোমাকে কস থিটার চিন্তাই করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে বলটা প্রয়োগ করলাম তার মধ্য থেকে এক কস থিটা পরিমাণ বল আমাদের কাজে লাগে, যে বলটা প্রয়োগ করলাম তার মধ্য থেকে এক কস থিটা পরিমাণ বল আমাদের কি লাগে, কাজে লাগে। এক কস থিটা কাজে লাগলে এটার মান যত বেশি হবে, ট্রলি ব্যাগ তত দ্রুত সামনের দিকে যাবে। তাহলে এটা আমার জন্য কি সুবিধাজনক না? তাহলে ট্রলি ব্যাগ যত দ্রুত সামনের দিকে যাবে কার উপর ডিপেন্ড করবে, এফ কস থিটা। আর আমি তো নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করব, তাহলে আমাদের নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলে আমাদের কি হচ্ছে, এই নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলে কস থিটার মানটা এই পুরোটা বড় হইতে হলে কস থিটা বড় হইতে হবে, কস থিটা বড় হইতে হলে থিটা ছোট হইতে হবে, থিটা ছোট হইতে হলে হাতলটা লম্বা রাখতে হবে। এর মানে এক কথা, হাতল লম্বা রাখা সুবিধাজনক। এবার তুমি চিন্তা করো, যেহেতু এটা কার্যকরী, তোমার যত বেশি কার্যকর, তাহলে আমার যেহেতু ম্যাক্সিমাম আমি থিটা হাতল লম্বা রাখার কারণে যেহেতু আমার বেশিরভাগ কাজে লেগে যাচ্ছে, এক্ষেত্রে এবার আমি বল কম প্রয়োগ করলে হচ্ছে, আমি কম বল প্রয়োগ করলেও সেটার বেশিরভাগ কাজে লাগে, তো এটা হচ্ছে আমাদের জন্য সুবিধাজনক। তাহলে আমাদের এই কারণে ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয়। এটা বুঝছি কিনা? আমরা আগের বার উল্টা বলে ফেলছিলাম, আমি ওই জন্য আবার ঠিক করে দিছি, এই যে এবার বলো, এবার ক্লিয়ার কিনা, এবার কনসেপ্ট ক্লিয়ার কিনা। এবার আমরা হাঁটা শিখাবো, কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো তো, এতটুকু কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা? এখন আমরা হাঁটা শিখাবো। ওকে, যদি ক্লিয়ার হয় এবার আমরা হাঁটা শিখবো। যারা হাঁটতে পারবে না তারা আজকে থেকে হাঁটতে পারবা, অথবা ভবিষ্যতে বাচ্চা কাচ্চাকে হাঁটা শিখাতে পারবা ইজিলি। আচ্ছা, এবার আসো, এবার আমরা একটু দেখি ভাইয়ারা, আচ্ছা আমি মনে করো হাঁটতেছি, আমি যখন হাঁটবো তখন জিনিসটা কেমন হবে সবাই একটু ভালো করে খেয়াল করো। তার আগে আমি একটা কথা বলে রাখি, এখানে একটা কনসেপ্ট আমাকে জানতে হবে, সেটা তোমরা 9 10 থেকে জানো, সেটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্রটা কি? আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ারই সমান
ও বিপরীত প্রতিক্রিয়া আছে, বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি একটা কথা বলে রাখি, এই জিনিসটা বল প্রয়োগ করার ক্ষেত্রে সত্য হলো, রিয়েল লাইফে মিথ্যা, কারণ রিয়েল লাইফে সত্য হলো অনেক জায়গায় খুব বেশি কাজে লাগতো। আচ্ছা আসি, আমাদের নিউটনের ৩০ সূত্র যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আসো, আমাদের যদি কোনো একটা বস্তুর উপর ক্রিয়ারত বল F হয়, প্রতিক্রিয়া বল যদি F প্রাইম হয়, নিউটন বলতেছে F এবং F প্রাইম পরস্পর কেমন সমান। এর মানে যেখানে একটা বল ক্রিয়ারত থাকবে সেখানে একটা প্রতিক্রিয়া বল থাকবে, ক্রিয়ারত বল যা, প্রতিক্রিয়া বল ও তা, তবে সমান ও বিপরীতমুখী। তাহলে আমরা বলতে পারি every reaction has an equal and opposite reaction। এটা হচ্ছে নিউটনস থার্ড ল। এবার আসো, আমরা এবার হচ্ছে হাঁটার ক্ষেত্রে এই কনসেপ্টটা কিভাবে কাজে লাগে। আমাদের পায়ে হাঁটা, আমাদের কনসেপ্টটার নাম হচ্ছে পায়ে হাঁটা। তুমি হাত দিয়ে হাঁটলে সেটা তোমার হিসাব, বাট আমি পায়ের কনসেপ্টটা শিখাবো তুমি কিভাবে পা দিয়ে হাঁটবা। তাহলে আমরা আসি, এটা ফিগার আঁকা ট্রাই করি। আমি যদিও ফিগার খুব সুন্দর আঁকতে পারি না, তাও ট্রাই করি একটা ফিগার আঁকা যায় কিনা, রিয়েল লাইফের মতো করে আঁকা যায় কিনা একটু দেখি। তাহলে আশা করি বুঝতে পারতেছো, এটা আমার সামনের পা, সামনের পা, আর এটা আমার পিছনের পা। তো তুমি একটু পারলে এখন দাঁড়ায় দেখো, তুমি হাঁটবা, যে পাটা সামনে থাকে সেটা কিন্তু ভূমির মধ্যে এভাবে লেগে থাকে। প্রয়োজনে নিজে এখন দাঁড়ায় দেখো, নিজে এখন দাঁড়ায় দেখো যে তুমি হাঁটার সময় যে পাটা সামনে আছে ওই পাটা এভাবে ভূমির সাথে লেপটে থাকে। তুমি ডান পাটা সামনে নিলা, এটা লেফটে আছে, আর একটা হচ্ছে আমার এই যে পিছন দিকটা উঠে এখানে একটা বল প্রয়োগ করতেছে। আবার তুমি যখন ওই পাটাকে সামনে নিয়ে যাবা তখন দেখো অটোমেটিক ওই পাটা এভাবে লেফটে যাচ্ছে আর পিছনের পাটা উঠে যাচ্ছে। এর মানে সব সময় সামনের পা, যে পাটা সামনের দিকে থাকে তার পজিশন এমন, যে পাটা পিছনের দিকে থাকে তার পজিশন এমন। এটা আমাকে সাপোর্ট দেয়, এটা কোনো হাঁটার ক্ষেত্রে কাজে লাগে না, হাঁটার ক্ষেত্রে কাজে লাগে এটা। এবার আসি ভাই, এটা কিভাবে লাগে। আচ্ছা তোমরা আমাকে বলো, তোমরা সবাই দাঁড়ায় দেখছো কিনা যে আমাদের সামনের পা এভাবে থাকে, পিছনের পা এভাবে থাকে হাঁটার সময়? দেখি বলো তো তোমরা এটা দেখছো কিনা, এটা দেখছো কিনা, তোমাদের কাছে কি মনে হয় কথাটা সত্য কিনা? দেখ কয়জনে এর উল্টা হাঁটে। এই জীবনে এটা খেয়াল করছো, জীবনে এটা খেয়াল করছো? তুমি যখন হাঁটতেছ সামনের পাটা পিছনের পা, সামনের পা পিছনের পা, সামনে তুমি ডান দাও বাম দাও যেটাই তুমি দাও না কেন সে থাকবে ফ্ল্যাট। তাহলে আর একজনের নাকি পায়ে দাঁড়ানোর শক্তি নেই। এই দেখছো, দাঁড়াই দেখবা। সায়েন্স মানে হচ্ছে তোমাকে পরীক্ষা করে দেখতে হবে, এক্সপেরিমেন্ট করে দেখতে হবে, প্রত্যেক জায়গায় করতে যাও না। রিয়েল লাইফে এটা খাটাইতে গেলে মাইর খেতে পারো। তো ওই কারণে আমি বলি না এটা সব জায়গায় খাটাবা, যেমন নিউটনস থার্ড ল খুবই বেজ্জতি একটা ল। তো তাহলে এখন দেখো, একজন নাকি 2 পা উঠে হাঁটে। তুমি কি মানুষ না পাখি রে ভাই, 2 পায়ে উঠেই হাঁটে। হ্যাঁ যাক, সবাই দেখছে যে সামনের পাটা এরকম ফ্ল্যাট থাকে, পিছনের পা এরকম। আমি তোমাদেরকে চিত্র থেকে বুঝাইতে পারছি কিনা জানি না, পাটা কতটুকু সুন্দর হয়েছে, যতটুকু হোক নাই কেন। হ্যাঁ, তবে আমার মনে হচ্ছে এটা আমার পায়ের তুলনায় সুন্দর। তাহলে আসি, এবার কাজে লাগে কে ভাই? দেখো তুমি এই পায়ের যে পয়েন্টটা আছে না, আচ্ছা খেয়াল করো তো, সাপোজ দিছি যাওয়ার পিছনের পা, এটা আমার রাস্তা এভাবে আছে। তাহলে দেখো তো এই পয়েন্টে একটা বল প্রয়োগ করতেছে না, তুমি একটু দাঁড়ায় দেখো, তুমি কিন্তু যখন বল প্রয়োগ করছো তোমার পাটা অটোমেটিক এভাবে চলে গেছে। এর মানে তুমি বলটা এভাবে প্রয়োগ করছো, সোজা না, কিন্তু সামনের পায়ের উপর সোজা নিচে দিয়ে একটা বল প্রয়োগ করতেছো, বাট পিছনের পায়ের উপর কিন্তু এভাবে বক্রভাবে একটা বল প্রয়োগ করতেছো। ভালো করে খেয়াল করো, বক্রভাবে একটা বল প্রয়োগ করতেছি। তাহলে এখানে যে বলটা প্রয়োগ করতেছি সেটা হচ্ছে এফ, এটাকে আমরা বলতেছি ক্রিয়া বল। ক্রিয়া বল। নিউটন বলে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তুমি একজনকে ধাক্কা দিলা, অটোমেটিক ধাক্কা পাই যাবা।
তাহলে জিনিসটা হচ্ছে কি, এই পা কাকে দিচ্ছে? রাস্তাকে দিচ্ছে। পা রাস্তার উপর যদি F বল প্রয়োগ করে, রাস্তা আবার পায়ের উপর সেম পরিমাণ বল প্রয়োগ করবে না? অবশ্যই বল প্রয়োগ করবে। সমান ও বিপরীতমুখী বল এদিকে প্রয়োগ করবে। এটাকে নাম দিলাম আর। এই আরটা হচ্ছে কোন বল ভাইয়া? আরটা হচ্ছে ভাইয়া প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল। এখন একটু খেয়াল করে দেখো, তুমি দিছো ক্রিয়া, তুমি পাইলা প্রতিক্রিয়া। যদিও নিউটন বলে যে F এবং R পরস্পর কেমন? সমান। তাই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান ও বিপরীতমুখী। আমি ধরে নিলাম এই যে তোমার প্রতিক্রিয়া বল যেটা পাইছো না, সেটা হচ্ছে রাস্তার সাথে কত ডিগ্রি কোণে আছে? θ ডিগ্রি কোণে আছে। তাহলে তোমরা এবার সিম্পল চিন্তা করে দেখো, ভাইয়া তুমি রাস্তায় যখন হেঁটে হেঁটে যাও, তোমার কি মনে হয়? প্রতিক্রিয়া বল এইদিকে, তুমি কি রাস্তায় এভাবে করলে ও উপর দিকে উঠে যাও? না ভাই, আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে যাই, দৌড়ায় দৌড়ায় সামনের দিকে যাই। এই যে আমি যাচ্ছি, আমি দৌড়ায় দৌড়ায় যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। তাহলে খেয়াল করো, আমি সামনের দিকেই যাচ্ছি। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, তুমি যাচ্ছ সামনের দিকে, তাহলে আমার এই ক্রিয়াবল রাস্তায় দিছো, সে তোমাকে রাগ করে একটা প্রতিক্রিয়া দিচ্ছে, সেই রাগটা তোমার কাজে লাগছে। আর পর রাগ, রাগ 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 করে দিচ্ছে, হ্যাঁ, প্রতিক্রিয়া বল। তাহলে আমাদের রিয়েকশনও বলা যায়, রাগও বলা যায়। হ্যাঁ, তাহলে আমাদের একটা জিনিস খেয়াল করে, এই পরিমাণ বল প্রয়োগ করছে, তোমাকে প্রতিক্রিয়া বল আর দিল। হ্যাঁ, প্রতিক্রিয়া বল আর যদি দে, তুমি তো এইদিকে যাচ্ছ না, তাহলে তোমাকে উপাংশ নিতে হবে কোন দিকে? যেদিকে যাচ্ছ সেই দিকে। তাহলে আমরা বলবো এই আর এর একটা উপাংশ এদিকে কাজ করে আর cos থিটা, এবং আরেকটা উপাংশ এদিকে কাজ করে আর sin থিটা। এবার বলো তোমার ওজন কোন দিকে কাজ করে? নিচের দিকে। তোমার ওজন নিচের দিকে কাজ করে, ওজন দেখানোর দরকার নাই। এটা যেহেতু উপর দিয়ে কাজ করে, সে কি করে? তোমার ওজনকে প্রশমিত করে। এখন তুই বলতে পারবে আপনি কেন কেন ওজন দেখাচ্ছেন না? দেখো, আমি ওজন দেখাচ্ছি না একটাই কারণে, কারণ তোমার ওজনটা শুধুমাত্র এই পায়ের উপর তো নাই, প্রতিক্রিয়া শুধু এই পায়ের উপর, এই পায়ের উপরও আছে। এই পা ভূমিতে এদিকে একটা বল প্রয়োগ করতেছে, প্রতিক্রিয়া এদিকে পাচ্ছে। এটা আমার কোনো কাজে লাগছে না, শুধুমাত্র ওজনটাকে প্রশমিত করতেছে। এটা আমার ওজনটাকে প্রশমিত করে সাম্য অবস্থায় আছে। তাহলে এটাও আমার কি করতেছে? ওজনটাকে প্রশমিত করতেছে, বাট সেটা আমরা দেখাচ্ছি না। তাহলে আমরা এই চিত্রটাকে এবার আমরা পা না দিয়ে ডাইরেক্ট দেখাই। জাস্ট আমি বললাম পিছনের পায়ের এই জিনিসটাকে আমরা দেখাচ্ছি। এটা আমার রাস্তা, এইদিকে ক্রিয়ারত বল F, F এর প্রতিক্রিয়া বল R, আরটা রাস্তার সাথে θ ডিগ্রি কোণে আছে। তাহলে আর এর এদিকে একটা উপাংশ নিলাম আর cos θ। আমরা জানি যার সাথে θ সেটা cos, তার ঠিক লম্ব দিকে আরেকটা উপাংশ থাকবে, সেটা হচ্ছে আর sin θ। এবার আমরা যদি বলি আমার এই আরটাকে যেহেতু আমি ডিভাইড করে ফেলছি, আরটা আমার এখন আর নাই। এই আরটা দুটো উপাংশে বিভক্ত হলে একটা আর cos θ, একটা আর sin θ। এই আর sin θ আমাদের কি করে? আর sin θ আমাদের ওজন প্রশমিত করে, ওজন প্রশমিত করে। আরে ভাই তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি যখন তোমার যদি আমি তোমার কাঁধের উপর 50 কেজি বলে একটা বস্তা তুলে দিই, তোমার কাছে খুবই ওজন মনে হয় না? আর ভাই তুমি নিজে তো 60 কেজি, বাট তোমার কাছে এরকম মনে হয় না। কারণ কি? কারণ তুমি ভূমিতে যখন দাঁড়ায় আসো, ভূমি এভরি টাইম তোমাকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, আর ওই প্রতিক্রিয়া বলের কারণে তোমার নিজেকে হালকা অনুভূত হচ্ছে, বাট তুমি কিন্তু এত হালকা না কিন্তু। হ্যাঁ, তাহলে এবার আসো, তাহলে আমাদের ওজন প্রশমিত করে। তাহলে আমরা এখানে যে জিনিসটা বলতে পারি, দেখো আমি যে বলতেছি এটা ওজন প্রশমিত করতেছে মানে ওজন কমাই দিছে তা না, এটা যে তোমার অনুভূত, মানে তোমার অনুভূতিটাকে এমন করতেছে, তোমার কাছে মনে হচ্ছে তুমি হালকা, তোমার কাছে মনে হচ্ছে তুমি হালকা, কিন্তু তুমি যখন মাপলা তোমার ওজন 60 কেজি আর চাউলের বস্তা 50 কেজি, তোমার কাছে মনে হয় চাউলের বস্তাটা খুব ভারী, আর ভাই তুমি তার থেকে বড় অবস্থা। এটা আমাদের কোন ধরনের অবস্থা আমরা বুঝি না। তাই আমরা বলি এই আর sin θ মানে উপরের দিকে যে প্রতিক্রিয়ার উপাংশ, সে আমার ওজনটাকে প্রশমিত করে, মানে এক কথা আমাকে হালকা হালকা অনুভূতি দান করে, যেটা আমাকে এখনো করতেছে, এভরি টাইম করে। আর cos θ আমাদের কি করে? আর cos θ আমাদেরকে সামনের দিকে নিয়ে যায়, সামনের দিকে নিয়ে যায়। তাহলে আমরা বলতে পারি আমরা যখন হাঁটবো তখন আমরা একটা প্রতিক্রিয়া পাবো। সেই প্রতিক্রিয়া কোনটা? আমার হেঁটে হেঁটে সামনের দিকে যেতে কাজে লাগবে পিছনের পায়েরটা। ওই পিছনের পায়েরটা এভাবে রাখবো। এবার পিছনের পায়ে যদি এভাবে রাখো, তাহলে সিম্পল হিসাব হচ্ছে কি, প্রতিক্রিয়া বলের কারণে তুমি আর cos θ বলের কারণে সামনের দিকে এগিয়ে চলো। তাহলে তুমি আমার একটা কথা বলো তো, আবার আগের কনসেপ্ট,
আমি কার কারণে সামনের দিকে যাই? আর cos θ এর কারণে। আমি কি একটা কথা বলতে পারি আর cos θ যত বেশি হবে তত আমি দ্রুত সামনের দিকে হেঁটে যাই? এক্স্যাক্টলি। তাহলে আমি আর cos θ যত বেশি পাবো আমি তত দ্রুত সামনের দিকে হেঁটে যেতে পারবো। তাহলে এখানে কার মান বেশি হইতে হবে? cos θ এর মান বেশি হইতে হবে। তাহলে আমরা বলতে পারি আর cos θ যদি বাড়াইতে হয় আমার cos θ বেশি হতে হবে, বেশি হতে হবে। আর cos θ বেশি হইতে হলে θ কি হইতে হবে? কম হতে হবে। এবার এই কনসেপ্ট আমরা একটু পরে পড়াচ্ছি, তার আগে বলো ভাই এতটুকু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা আমি পায়ে কিভাবে হাঁটতেছি সেই জিনিসটা আমরা বুঝছি কিনা বলো। ভাই আমার এখানে উপাংশের কনসেপ্টটা এখানে কাজে লাগে, কিন্তু তোমার বইতে তুমি এটা এখানে পাবা না, তোমার বইতে এই অধ্যায়ে পাবা না, বাট আমার এই অধ্যায়ে এটা লাগতেছে। আমরা তোমার বইতে তুমি পাবা কোথায়? এটা পাবা 4 নাম্বার অধ্যায়ে যাইয়া। বাট তোমার আপাতত এই কনসেপ্টগুলো জেনে রাখো। আমরা এভাবে পায়ে হাঁটি, ওকে? আমরা পায়ে হাঁটলে এভাবে হাঁটতে পারি, সোজা সাপটা হিসাব। আমরা প্রতিক্রিয়া বলের কারণে সামনের দিকে যাই, তবে আমার মেইনলি কার কারণে? আর cos θ এর কারণে আমি সামনের দিকে এগিয়ে চলি। এতটুকু সবার ক্লিয়ার কিনা? আচ্ছা, আচ্ছা তাহলে এতটুকু আশা করি বুঝতে পারছো। এবার আসো, আমরা এটা এইসব পড়া পড়তেছি তাদের জন্য যাদের আমার 2টা পা নয়, আমার 4টা পা। যেমন বিড়াল, কুত্তা, এদের কারণে তোমরা যদি করতে চাও সেই ক্ষেত্রে আবার সায়েন্স সেম, বাট তাদের যেহেতু 4টা পা ওইভাবে চিন্তা করতে হবে। হ্যাঁ, এবার আসো, এটা তো 2 পাওয়ালা মানুষের জন্য, মনুষ্য প্রজাতির জন্য আমরা করতেছি। মনুষ্য প্রজাতি, মনুষ্য প্রজাতি। তুমি কি মানুষ? যদি হও তাহলে এটা তোমার জন্য প্রযোজ্য। এবার আসো পায়ের লীলা খেলা। একটা জিনিস খেয়াল করো তো, এই একটা ভালোভাবে খেয়াল করো। আমি আঁকতেছি একজন লোক, এটা তার সামনের পা, এটা তার পিছনের পা। এটা হচ্ছে এ ব্যক্তি। কোন ব্যক্তি? এ ব্যক্তি। এবার হচ্ছে বি ব্যক্তি। বি ব্যক্তির সামনের পা তার মতোই। ওমা, অঙ্কনের ধার চলে গেছে। আর পিছনের পা হচ্ছে এখন যদি প্রশ্ন করি ভাই এ এবং বি এর মধ্যে কে দ্রুত সামনের দিকে হেঁটে যায় বলো তো? এ এবং বি, এ এবং বি এর মধ্যে কে দ্রুত সামনের দিকে হেঁটে যায়? এ এবং বি এর মধ্যে কে দ্রুত সামনের দিকে হেঁটে যায়? এ এবং বি এর মধ্যে কে দ্রুত সামনের দিকে হেঁটে যায় দেখি বলো। এ এবং বি এর মধ্যে একজনের পা দেখো, একজনের পা এভাবে আর একজনের পা এভাবে, তাহলে কে দ্রুত সামনের দিকে হেঁটে যায়? এ নাকি বি? এক্স্যাক্টলি। তাহলে আমাদের বি দ্রুত সামনের দিকে হেঁটে যায় কেন ভাইয়া? কারণ দেখো আমার এখানে ব্যক্তিটা এইদিকে ক্রিয়া বল এফ, তার বিপরীত দিকে প্রতিক্রিয়া বল পাইলো আর। এখানে যে ব্যক্তি সে এইদিকে ক্রিয়া বল পাইলো এফ, এইদিকে প্রতিক্রিয়া বল পাইলো আর। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা। আমি যদি বলি এদিকে যাওয়ার জন্য কাজে লাগতেছে আর cos থিটা, আর উপরের দিকে হচ্ছে আর sin থিটা যেটা ওজন প্রশমিত করে। এখানেও এদিকে হচ্ছে আর cos থিটা যে সামনের দিকে নিয়ে যায়, এখানে উপরের দিকে হচ্ছে আর sin থিটা যে আমাদের ওজনটা প্রশমিত করে। এই আর cos থিটার ক্ষেত্রে দেখা যায় এখানকার থিটাটা বড়, এখানকার থিটাটা ছোট। যেহেতু থিটা ছোট ওই কারণে আমার এখানে cos থিটা বড় হবে, আর cos থিটা বড় হলে আর cos থিটা কি হবে? মান বেশি হবে। যেহেতু এখানে আর cos থিটার মান বেশি ওই কারণে ও আমার দ্রুত যায় আর ও আমাদের স্লো যায়।
এবার যারা দৌড়বিদ, একটু ভালো করে খেয়াল করো, দৌড়বিদ, দৌড়, তারা দৌড়বিদরা যখন দৌড়ায় তারা এবার বৈশা খেয়াল করে দেখবা তারা এমন ভাবে দাঁড়ায় থাকে মানে যত পারে তাদের একটা পিছনের পাটাকে একেবারে লাগাই রাখতে, মানে তারা যত পারে দৌড়বিদরা দেখবা, এটা আমি কিভাবে আঁকবো, হে আর সম্ভব না রে ভাই, এটা কি আঁকতেছি, এত মানুষের মনে হয় ফাগস লেগে ফেলতেছি। আচ্ছা আসো, আমার কথা হচ্ছে দৌড়বিদরা দেখবা এভাবে বসে, এমন ভাবে বসে থাকে মানে তাদের পিছনের পাটা একেবারে যত সম্ভব ডাউনওয়ার্ড করে রাখে, মানে একেবারে আনুভূমিক করে রাখে, আমাদের বাঁকা করে রাখে। যত বেশি বাঁকা, তাহলে একটু খেয়াল করো, যত বেশি বাঁকা তত থিটা কি হবে, কমবে। থিটা কমলে কি হবে, কস থিটা বাড়বে, কস থিটা বাড়বে, কস থিটা বাড়লে কি হবে আমাদের আর কস থিটা বাড়বে। এর মানে কি হবে, দ্রুত সামনের দিকে যেতে পারবে, দ্রুত সামনে যাবে। তাহলে এর মানে কি, যে যত কোণে বেঁকে থাকবে, যত বেশি আমাদের যত কম কোণে বেঁকে থাকবে, আমাদের যত কম কোণে বেঁকে থাকবে তত আমাদের কি হবে, সে ইনিশিয়ালি মানে দৌড় শুরু করার আগেই সে যে প্রতিক্রিয়া বলটা পাচ্ছে সেটা অনেক বেশি। প্রাথমিক অবস্থায় তার প্রতিক্রিয়া বলটা যেহেতু বেশি, সে প্রাথমিকভাবেই কি হবে, দ্রুত সামনের দিকে যাবে। ওই কারণে দৌড়ানোর সময় সবাই এরকম পা বাঁকা করে রাখে, এটা একটু জেনে রাখতে হবে। দৌড়ানোর সময় পা কি করে রাখে, বাঁকা করে রাখে। এবার দেখো অনেক কিছু তো বললাম, কি কি বললাম আমরা, উপাংশ সূত্র বললাম, লন রোলার ঠেলা ঠেলি টানাটানি করলাম, বুঝলাম যে টানাটা সহজ। এরপরে আমরা ব্রিককিস নিয়ে কাজ করলাম, ঠেলা গাড়ি নিয়ে কাজ করলাম, এরপর নৌকার গুণ টানা নিয়ে কাজ করলাম, এখন আবার হাঁটা চলা নিয়ে কাজ করলাম। এখন একটা জিনিস বাকি, সেই জিনিসটা হচ্ছে পাখি কিভাবে উড়ে। এখন আসো, এই পাখির উড়া দিয়ে আমাদের ক্লাস শেষ হবে। তাহলে একটু খেয়াল করো, এই ক্লাসের পরে আমি ওই কয়েকজনের একটু প্রবলেম ছিল, প্রবলেমগুলো হয়তো সলভ করে দিব। তাহলে আসো, পাখি কিভাবে উড়ে, তাহলে একটু খেয়াল করো, পাখির উড়া আমরা পর্যবেক্ষণ করবো। ছবি তুলছি কিনা দেখি, পাখির উড়া পর্যবেক্ষণ করব। তাহলে সবাই একটু খেয়াল করো, পাখি কিভাবে উড়ে। পাখির উড়াটা তোমরা আবার তপন স্যার, ইসাক স্যার কোনো বইতে পাবা না, এটা পাবা রোজারিও স্যারের বইতে। তো তোমরা তো এত বই নেওয়ার দরকার নেই, সবগুলো বই আমার কাছে আছে, তোমাদের টেনশন নেই। আমার কথা হচ্ছে যেহেতু আসছে আমাকে পড়তে হবে পাখির উড়া পর্যবেক্ষণ। ইভেন এটা নিয়ে কিন্তু আমাদের একটা সৃজনশীল বোর্ডে আসছেও। তো পাখির উড়া পর্যবেক্ষণটা আমরা দেখি, পাখি কিভাবে উড়ে। তাহলে একটু খেয়াল করো, একটা পাখি আঁকি, জানি না কি আঁকতেছি, পাখি মাছ একসাথে যেটা মনে করো না কেন, পাখি যে কাজটা করে, পাখি দেখো, পাখি যে উড়ে, সাধারণত পাখির তো ওজনগুলো অনেক কম হয়, আর তার উপরে যে বায়ুথলি থাকে, বায়োলজির কনসেপ্ট, তো সেই কারণে পাখি সহজে উঠতে পারে, মানুষ উঠতে পারে না। তাই এখন কথা হচ্ছে পাখি যখন ডানা ঝাপটায়, পাখির ডানা ঝাপটায় কিন্তু উড়ে, ডানা ঝাপটায় উড়ে। কখনো তুমি যদি কোনো পাখির ডানা যদি ভেঙে যায় দেখো, দেখবে সেই পাখিটা উঠতে পারতেছে না, কেন? কারণ সে ডানা ঝাপটা অনুসারে উঠতে পারবে না। এখন সে যে কাজটা করে একটু খেয়াল করো, পাখি যখন আমাদের উড়ে সামনের দিকে আগাই চলে, আমার মেইন কথা হচ্ছে আমরা সে সামনের দিকে কিভাবে আগাই যাচ্ছে, পাখিটা সোজা কিভাবে যাচ্ছে, বাঁকা কিভাবে যাচ্ছে, সেই জিনিসটা আমরা দেখবো। তাহলে এখন কনসেপ্টটা কি? কনসেপ্টটা হলো, দেখো মনে করো আমি পাখি, এর মানে কি ডানা ঝাপটাচ্ছি না, এইদিকে করে বল প্রয়োগ করতেছি, এই ডানা দিয়ে এইদিকে বল প্রয়োগ করতেছি, এই ডানা দিয়ে এইদিকে, এই ডানা দিয়ে এদিকে, এদিকে বল প্রয়োগ করে করে সামনের দিকে যাচ্ছি। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমার এই যে পাখিটা, সে আমার কি করে, ডানা ঝাপটাইয়া এদিকে একটা বল প্রয়োগ করে, মনে করো F1, আর এদিকে একটা বল প্রয়োগ করে মনে করো F। নিউটনের
হার্ড ল অনুযায়ী প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এইদিকে প্রতিক্রিয়া বল পাবো F1, এইদিকে প্রতিক্রিয়া বল পাবো F1। এই দুইটাকে যদি আমরা এক জায়গায় আনি, মানে আমরা এই দুইটাকে এক জায়গায় আনি, কারণ ভেক্টরের কনসেপ্ট অনুযায়ী দুইটাকে এক জায়গায় আনতে হয় ক্যালকুলেশনের জন্য। তাহলে এইদিকে হচ্ছে আমার F1, এইদিকে হচ্ছে আমাদের এটা হচ্ছে F2, এইদিকে হচ্ছে আমাদের F2, এইদিকে হচ্ছে F1। এটা হচ্ছে তাদের মধ্যে যে কোণ থিটা, বা আমরা বলতে পারি আলফা। তাহলে এবার তাদের লব্ধি যেদিকে, এই লব্ধি বরাবর পাখিটা সামনের দিকে এগিয়ে চলে, এটা হচ্ছে তার গতির দিক। এটা হচ্ছে কি পাখির গতির দিক, সিম্পল হিসাব। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, যদি কখনো আমার F1 ইজ গ্রেটার দেন F2 হয়, মানে এর মানে কি পাখির ডান দিকের যে ডানাটা এটা দিয়ে বেশি জোরে ঝাপটা দিছে, এটা দিয়ে একটু কম জোরে ধাক্কা দিছে, মানে এটার ধাক্কা একটু বেশি দিল পাখি আর এটার ধাক্কা একটু সে কম দিল। তাহলে এখানে ধাক্কা যদি বেশি হয় এখানে প্রতিক্রিয়া বেশি হবে না? তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো তো, সেক্ষেত্রে F2 যতটুকু হবে F1টা তার থেকে কি আরো বড় হবে না? আর আমরা জানি লব্ধি সবসময় কার দিকে সরে থাকে? বড়টার দিকে। এর মানে আমার লব্ধিটা কি হবে? একটু বড়টার দিকে সরে থাকবে। এর মানে পাখিটা আমার ডান দিকে মুভমেন্ট করবে। এবার আসো, কখনো যদি এরকম হয়, আমার F2টা গ্রেটার দেন F1, এর মানে আমরা বলতে পারি আমাদের বাম দিকের যে ডানা এটা দিয়ে বেশি জোরে ঝাপটা দিচ্ছে। যদি সেটা দিয়ে বেশি জোরে ঝাপটা দেয় তাহলে আমাদের কি হবে ভাইয়া? দেখো, এদিকে আমাদের F1 আর এদিকে আমার F2 এর মানটা বেশি। এটা যদি বেশি হয় তাহলে লব্ধি কার দিকে সরে থাকে? বড়টার দিকে। আগে বলছিলাম, তাহলে আমার লব্ধি আমার এদিকে সরে থাকবে। তাহলে আমার এদিকে তার চলনের দিকে বল হচ্ছে F। তাহলে আমাদের সে কোন দিকে মুভমেন্ট করে? বাম দিকে। তাহলে পাখি নিজেই জানে সে আমাদের যদি ডান দিকের ডানা বেশি জোরে ঝাপটায় সে ডান দিকে মুভমেন্ট করবে, বাম দিকের ডানা যদি বেশি জোরে ঝাপটায় সে বাম দিকে মুভমেন্ট করবে। সে কন্টিনিউয়াসলি ডান দিকে মুভমেন্ট করলে পাখিটা এভাবে ডান দিকে উড়ে যাবে। কন্টিনিউয়াসলি বাম দিকে বেশি ঝাপটা দিলে সে কন্টিনিউয়াসলি বাম দিকে উড়ে যাবে। আর যদি সে দুই ডানায় সেম পরিমাণ ঝাপটা দেয়, এর মানে F1 ইকুয়ালস টু যদি F2 হয়, সে ঠিক মাঝখান দিক দিয়ে যাবে। এর মানে দুইটার মান যখন সমান, F1 এর মান যা F2 এর মানও তা, তখন আমাদের কি হবে? তখন পাখিটা ঠিক মাঝখান দিয়ে সামনের দিকে চলে যাবে। এটা হচ্ছে পাখির চলনের দিক। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে পাখির মুভমেন্ট করে। আমাদের পাখি তার ডানা দিয়ে ঝাপটা দেয়, ওই পাখি যখন ডানা দিয়ে ঝাপটা দেয় তখন তার প্রতিক্রিয়া বল, যেটা বায়ুর উপর ঝাপটা দিল, বায়ু তাকে একটা প্রতিক্রিয়া বল দিল, ওই প্রতিক্রিয়া বলের কারণে সে সামনের দিকে যায়। এখন এক্ষেত্রে কয়েকটা ক্রাইটেরিয়া হতে পারে। এখানে তো প্রথম কথা, ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী। এখন আমার কথা হচ্ছে, এখানে তুমি আমাদের পাখি ডান দিকের ডানা যেটা, সেটাতে যত জোরে ঝাপটা দিবে সে তত দ্রুত সামনের দিকে যাবে, আর বাম দিকে সে যত দ্রুত ঝাপটা দিবে সে তত দ্রুত সামনের দিকে যাবে। তাহলে আমরা ওভারঅল যে জিনিসটা বলতে পারি, আমাদের ডান দিকে জোরে ঝাপটা দিলে সে আমাদের ডান দিকে মুভমেন্ট করে, মানে সে আস্তে আস্তে ডান দিকে চলে যাবে, আর বাম দিকের ডানায় বেশি ঝাপটা দিলে সে আস্তে আস্তে বাম দিকে চলে যাবে। যখন দুইটা সমান সে সোজা যাবে। তাহলে পাখি তোমরা দেখবা সোজাও যায়, আঁকা বাঁকাও যায়। আমাদের এটা ডিপেন্ড করে সে কিভাবে ডানে ঝাপটা দিচ্ছে। এটা হচ্ছে তার অভিজ্ঞতার ফলাফল। যেমন ছোটকাল থেকে যেরকম আমরা আস্তে আস্তে শিখে যাই সবকিছু, এরকম এটা হচ্ছে তার একটা নেশার। সে উঠতে উঠতে শিখে গেছে কিভাবে আমার ডানে যেতে হয়, কিভাবে বামে যেতে হয়, এবং সে সেই জিনিসগুলো অ্যাপ্লাই করে। যদিও সে সায়েন্স বুঝে না, কিন্তু সায়েন্স মানে। এর মানে আমরা কি শিখলাম? সায়েন্স বুঝো আর না বুঝো মানতে হবে। এতটুকু কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা? আমি খুব ইজি মেথডে বোঝানোর ট্রাই করছি, এবং এটা তোমাদের সৃজনশীলে খুব বেশি কাজে লাগবে। একজনে কমেন্ট করলে এটা উড়ন্ত ডলফিন, তুমি কারেক্ট। আমার এখন মনে হচ্ছে ডলফিনের মতো। আচ্ছা, তুমি ধরে না এটা একটা পাখি। এই তুমি তো রেখে চাইলে ইগলও চিন্তা করতে পারতা। আমি তো ইগলের মতো আঁকতে চাইছিলাম। কি রে, ডলফিনের মতোই তো লাগে আমার কাছেও। আচ্ছা বাদ দাও, হোয়াট এভার, যেটাই হোক না কেন, আমার হচ্ছে আমরা পাখি আঁকছি। আমরা কি আঁকছি? পাখি আঁকছি। ওই বলো, এতটুকু বুঝছো কিনা? এতটুকু বুঝছো কিনা? এতটুকু বুঝছো কিনা? দেখি এবার তাহলে আমার কয়েকটা প্রশ্নের আনসার দাও, দেখি তোমরা বুঝছো কিনা। আমাদের কোনো একটা পাখি তার দুইটা ডানায় সমান পরিমাণ
বল প্রয়োগ করলো, দুইটা পাখি তার দুইটা ডানায় সমান পরিমাণ বল আমাদের সেন্টারের দিকে প্রয়োগ করলো, তাহলে পাখিটা কোন দিকে যাবে? যদি দুইটা ডানায় সমান পরিমাণ বল প্রয়োগ করে পাখিটা কোন দিকে যাবে? দেখি সবাই কমেন্ট করো, সবাই কমেন্টে আনসার দাও, দেখি যাচাই করে দেখি পাখিটা কোন দিকে যাবে, পাখিটা কোন দিকে যাবে। একজনে আমাকে বলছিল 64 নাম্বার এমসিকিউটা করে দেওয়ার জন্য। 64 নাম্বারে তোমাকে জাস্ট বলছে আমাদের লন রোলারটা 64 নাম্বার এমসিকিউ যেটা, লন রোলারটা যদি আমি টানি তার ওজন কতটুকু কমবে। একটা লন রোলার টানবা মানে হচ্ছে তার ওজন কমবে হচ্ছে f sin θ পরিমাণ, ডাইরেক্ট f sin θ পরিমাণ। আর তোমার এখানে গাণিতিক সমস্যার মধ্যে তোমাদের যেখানে 43 এর 44 নাম্বার, 43 আর 44 নাম্বার যখন গাণিতিক সমস্যা, সেখানে যেটা বলা হয়েছে এখানে ঠেলা অপেক্ষা টানা। তোমার নরমালি টানা বললে f sin θ, ঠেলা অপেক্ষা টানা বললে 2f sin θ। কনসেপ্ট আমি ক্লিয়ার করছি, তো আশা করি এই এমসিকিউ তে প্রবলেম হওয়ার কথা না। আর এটা হচ্ছে তোমার 2.22 সৃজনশীলে, দেখো 2.22 সৃজনশীলে একজনের প্রশ্ন করলো, আচ্ছা এখানে আমি বলি, ওইখানে আমাদের মেইন থিমটা এরকম ছিল, একজন মাঝি আমাদের এখানে এ বিন্দু, এখানে মনে করো হচ্ছে বি বিন্দু, এখন তাকে বললো সেই বি বিন্দুতে পৌঁছাতে পারবে কিনা, সেই বি বিন্দুতে পৌঁছাতে পারবে কিনা, কোন একটা মনে করো এই বরাবর নৌকা চালিয়ে এখানে পৌঁছাতে পারবে কিনা। তো এখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে তোমার স্রোতের বেগ জানা আছে, নৌকার বেগ জানা আছে, মধ্যবর্তী কোণ জানা আছে, এখান থেকে তুমি লব্ধির সাথে উৎপন্ন কোণটা থিটা বের করো না। এই থিটা যদি 90 ডিগ্রি হয় এর মানে সে এদিকে যাবে, আর যদি থিটা ডিগ্রি 90 ডিগ্রি না হয় এর মানে সে অন্যদিকে যাবে। আর এই ম্যাথে থিটা 90 ডিগ্রি বের হয় না, এর মানে সে অপর পারে পৌঁছাইতে পারে না। এটা সিম্পল একটা কনসেপ্ট। তাও যদি প্রবলেম থাকে আমাকে বলিও। তো আমাদের বলো আজকের জিনিসটা বুঝছি কিনা, আজকে যতটুকু পড়াইছি এটা আমরা বুঝছি কিনা একটু বলো। দেখ কমেন্ট পড়ি, এবার কমেন্ট পড়ে একটু মজা নি, কমেন্ট পড়ে একটু মজা নি। আচ্ছা এবার বলো তো দেখি, এবার বলো তো দেখি পাখি যদি ডান দিকে যেতে চায়, সে আমি মনে করো পাখি, আমার দুইটা ডানা, আমি ডান দিকে যেতে চাচ্ছি, তাহলে কোন দিকের ডানা জোরে ঝাপটাবো? আমি ডান দিকে যেতে চাচ্ছি, আমি ডান দিকে যেতে চাচ্ছি, আমি ডান দিকে যেতে চাচ্ছি, কোন দিকের ডানা জোরে ঝাপটাবো? আমি ডান দিকে যেতে চাচ্ছি, কোন দিকের ডানা জোরে ঝাপটাবো? ওই আমি ডান দিকে যেতে চাচ্ছি, তাহলে কোন দিকের ডানা জোরে ঝাপটাবো? জোরে ঝাপটাবো মানে বেশি বল প্রয়োগ করব। অনেকে উল্টা আনসার দিচ্ছ। আমি ডান দিকে যেতে চাচ্ছি মানে ডান দিকেরটা বেশি করব, কারণ ডান দিকে যদি বেশি করি যেদিকে বল বেশি লব্ধি তার দিকে সরে থাকে, এর মানে ডান দিকে ডানা ঝাপটাইলে তুমি ডান দিকে মুভমেন্ট করবা, তুমি ডান দিকে মুভমেন্ট করবা। আমি ডান দিকে বেশি ঝাপটাইছি, ডান দিকে মুভমেন্ট করব। এবার যদি বাম দিকে বেশি ঝাপটাই কোন দিকে মুভমেন্ট করবো বলো তো দেখি, এবার আনসার দাও। হ্যাঁ অনেকে আমার ডানা নিয়ে বলতেছে, আচ্ছা নেক্সট দিন প্রয়োজনে ডানা ডানা ঝুলাবো। হ্যাঁ আমি তো পড়ি না যে ডানা ডানা আসবে, ডানা কাটা, ও ডানা কাটা পড়ি, হ্যাঁ ডানা কাটা। এই দেখি তোমাদেরকে একটা একটা প্রশ্ন করি, বলো তো দেখি, এটা আনসার দাও তো, এটা আনসার দিবা। 1 = 3, একটা ধাঁধা বলতে পারো, ধাঁধা খুব সুন্দর একটা ধাঁধা, দেখি কয়জনে পারো।
এটা কিন্তু পড়ার অংশ না, বাট আমাদের টেকনিক। হ্যাঁ, আচ্ছা, 1 ইকুয়ালস টু 3, 2 ইকুয়ালস টু 3, না এভাবে বলবো না, 1 ইকুয়ালস টু 3, 3 ইকুয়ালস টু 5, 3 ইকুয়ালস টু 5। এখন কথা হচ্ছে 5 ইকুয়ালস টু হোয়াট? প্রশ্নটা দেখো, 1 ইকুয়ালস টু 3, 1 equals to 3, 3 equals to 5, 5 equals to কত? প্রথম কথা 5 is not equals to 3, মানে তুমি এখান থেকে 3 equals to 5 হলে 5 equals to এভাবে বলতে পারো না, লজিক অন্যটা। দেখি একটা লজিক খাটাও, যে 5 equals to কি হতে পারে? 5 equals to কত হতে পারে? ওয়ান ইকুয়ালস টু 3, 3 ইকুয়ালস টু 5, তাহলে 5 ইকুয়ালস টু কত হতে পারে বলো তো? আমি বলছি আনসার 3 হবে না, আনসার 3 হবে না, 3 বলা যাবে না, 3 বলা যাবে না, আনসার 3 বলা যাবে না, তাহলে কত হবে? এটা আমি ফাংশনে কিছু ভিডিও বানিয়েছিলাম, যে সেই ভিডিওতে এই সেম প্রশ্নটা করছিলাম, আনসার দিয়ে বললাম দিতে মনে নাই, ওই জন্য আজকে হঠাৎ করে মনে পড়ছে বলে ফেলি। আনসার শুনবা? 1 ও এন ই, এখানে ওয়ার্ড হচ্ছে 3টা, 1 2 3, ওই কারণে 1 ইকুয়ালস টু 3 বলছি। এবার আসো 3 বানান লেখো, টি এইচ আর ডাবল ই, তাহলে এখানে ওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5টা, ওই কারণে 5 বলছি। এবার কনসেপ্ট, সেম কনসেপ্টে আসলে 5 বানান লিখো, এফ আই ভি ই, 5, তাহলে কত হয়? 1 2 3 4, এর মানে 5 ইকুয়ালস টু 4, এটাই আমার আনসার। বলো কার কি অবস্থা, কজনে পারছ? সুন্দর না জিনিসটা? জিনিসটা সুন্দর, হ্যাঁ জিনিসটা সুন্দর। এটা আমি মজা করে দিছি, কারণ আমি জানতাম যে সবাই, ম্যাক্সিমাম স্টুডেন্ট এভাবে কখনো চিন্তা করবে না, সবাই চিন্তা করবে অন্যভাবে, ওই কারণে জায়গা মতো ধরাই দিচ্ছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, আনসার দিবা? মানে পড়ালেখার না, মানে এখানে এই যে কি বলে ধাঁধা টাইপসের। না আজকে আর না করি, নেক্সট দিন করবো, আজকে অনেকক্ষণ হয়ে গেছে, আমার একটু তাড়া আছে, আজকে আর প্রশ্ন করা যাবে না। তাহলে তোমরা বাসায় যে কাজটা করবা, দেখো তোমাদের উপাংশ সূত্র আমরা শেষ করাই দিছি, এবার আমাদের আসল কাজ শুরু। তোমাদের নেক্সট দিন ক্লাসটাতে অ্যাটেন্ড করতে হলে, ওই তোমাদেরকে আয়ত একক ভেক্টর পড়াইছি না আমরা, আয়ত একক ভেক্টর আই জে কে পড়াইছি না, ওই ক্লাসের জিনিসগুলো একটু রিভাইজ দিয়ে আসবা নেক্সট ক্লাসে। এবং আমরা আশা করতেছি আগামী 2 ক্লাসে আমাদের ম্যাক্সিমাম ভেক্টরের 80%
শেষ হয়ে যাবে। মানে হচ্ছে দেখো আজকে লাস্ট কয়েকদিনের ক্লাসগুলো তো হচ্ছে অল্প অল্প পড়াচ্ছি, মানে অল্প অল্প না, মানে এগুলোতে বইতে অল্প লেখা থাকলেও কথা বলতে হচ্ছে বেশি, বাট এরপরের কনসেপ্টগুলোতে বইতে যতটুকু লেখা আছে সেটা ততটুকু, মানে মেন কথা হচ্ছে ম্যাক্সিমাম জিনিস তোমাকে আমি আগে থেকে রেডি করাই ফেলছি। যেমন আয়তক্ষেত্রটা তোমাকে আমি পড়াই ফেলছি, কনসেপ্টও পড়াই ফেলছি, স্মরণ ভেক্টরও পড়াই ফেলছি, সেগুলো এখানে জাস্ট অ্যাপ্লাই করবো। হ্যাঁ, তো সেগুলোকে আমরা বলি উপাংশে বিভাজিত ভেক্টর। তো আমরা অলরেডি এখানে ম্যাক্সিমাম জিনিস পড়াই ফেলছি, আগের জিনিসটা জাস্ট এখন একটু তোমাদের গুছাই দিব, এবং প্রচুর পরিমাণ ম্যাথ পাবা তুমি সেখানে। এবং আগামী দুইটা ক্লাসে তোমাদের এই জিনিসগুলো খুব ভালোভাবে কভার করা হবে। তো আশা করি অনেকের কাজে আসবে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তোমাদের যেহেতু আমাদের যে ক্লাসগুলো কিন্তু আজকের পরে আমার ফিক্সের ক্লাস ওপেনলি হবে দুইটা, আজকে 3 তারিখ, 5 তারিখ আর 7 তারিখ, এই দুদিনে এই গ্রুপে ক্লাস হলো, এরপরে থেকে আর এখানে হবে না। তো আমি চাচ্ছি 5 এবং 7 তারিখের ভিতরে ডট গুণন ক্রস গুণন শেষ করাইতে, মানে ভেক্টরের পুরো গুণনটা কভার করে দিতে। কতটুকু পারবো জানি না, আমি চেষ্টা করবো সর্বোচ্চ পরিমাণ কভার করে দিতে। তো এরপরে আমাদের পেইড ক্লাস, আর তোমাদের তো প্রচুর পরিমাণ ক্লাস দেওয়া হলো। আমি মনে করি না এর বেশি প্রয়োজন যাচাই করার জন্য, একজন টিচারকে যাচাই করার জন্য তোমার এর বেশি ক্লাসের প্রয়োজন আসলে হয় না। কারণ তুমি দেখো, তোমাকে আমি যদি মনে করো এদিক সেদিক করে বুঝিয়ে দিই, 1 ক্লাস করা যায়, 2 ক্লাস করা যায়, কিন্তু টানা আমাদের 12-13টা ক্লাস টানা কন্টিনিউয়াসলি আমাদের নিজের স্টাইল ছাড়া পড়ানো যায় না। এবং আমি সম্পূর্ণ নিজের স্টাইলে পড়ানোর চেষ্টা করছি, তবে আসলে কতটুকু পারছি জানি না, বাট কথা হচ্ছে বেসিকটা ক্লিয়ার করবা। আর যেখানেই পড়ো না কেন তুমি আমাদের কম্পেয়ার করে দেখবা কোথায় তুমি বেসিকটা ভালো পাচ্ছ। ফিজিক্সে বেসিক ছাড়া হবে না। আর এখানে যা পড়াচ্ছি আমি তোমার আজকেই বলে দিচ্ছি, মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, এইচএসসি কোনো জায়গায় তোমার আটকানো লাগবে না। তোমার সিকিউ আটকাবা না, এমসিকিউ আটকাবা না, ম্যাথ আটকাবা না, সব পাবা, কোনো সমস্যা নেই। আর আমাদের মেইন যে শীটটা খুবই শীঘ্রই পেয়ে যাবা, 200 পেজের শীট, সব কিছু আছে এখানে। তবে শীটটা হচ্ছে ওই প্রাইভেট গ্রুপে আমি দিব, কারণ ওপেনলি দিলে এটা আমাদের মানে কোচিং রিলেটেড কাজ কারবার, তো একটু প্রবলেম হয়, অনেকে এটা কপি করে চালাই দিবে, আমাদের অনেক কষ্ট হয় শীটগুলো বানাইতে। তো 7 তারিখের পরে গ্রুপে আমি ওই গ্রুপে আমি দিব। আর যারা পড়তে ইচ্ছুক, আমি তো আগেই বলছি চিটাগং এর যারা আসো তাদের জন্য তো আমাদের কোচিং আছে। তবে কথা হচ্ছে ওই ক্ষেত্রে হচ্ছে তোমরা আপাতত ক্লাসগুলো অনলাইনে কন্টিনিউ করবা। আমাদের 1000 টাকা জাস্ট দিয়ে তুমি কি করবা, ফিজিক্সের জন্য জাস্ট 1000 টাকা, দেখো পুরো কোর্সে মাত্র পুরো কোর্স ফি 8000 টাকা, তার মধ্যে তুমি 1000 টাকা দিয়ে গ্রুপে অ্যাড হয়ে যাবা, এরপর আনলিমিটেড ক্লাস করো। জাস্ট এটা হচ্ছে একটা কনফার্মেশন, কেউ এত সুযোগ দিবে না, টাকা ছাড়া কেউ ক্লাসই করতে দেয় না। আর এখানে আমি কতগুলা ক্লাস দিলাম, প্রচুর সিলেবাস শেষ করছি। আর আরেকটা হচ্ছে যারা চিটাগংয়ের বাইরে তাদের জন্য তো ডিসকাউন্ট আছে। 7 তারিখের ভিতর যদি তারা পেড করে ফেলে তাদের জন্য তো, তাও ফুল পেড করতে বলতেছি না, 8000 টাকা ফি, তার মধ্যে চিটাগংয়ের বাইরে যারা তারা অনলাইনে পুরো বছর করতে পারবে। আমরা অনলাইনে সবসময় পাবা, অনলাইনে সবসময় আমি সবগুলো ক্লাস আমি নিব, সবগুলো ক্লাস নিব একবার সিকোয়েন্সিয়ালি, যেভাবে কোচিংয়ে পারো উল্টো অনলাইনে হয়তো আরো সার্ভিসটা আমার হচ্ছে ভালো হবে, কারণ প্রচুর টাইম পাওয়া যায়। এখন এখানে হচ্ছে তোমার যে জিনিসটা তোমাদের জন্য 8000-এর জায়গায় 50% ডিসকাউন্ট দিয়ে জাস্ট 4000 টাকা পুরো ফিজিক্স আমরা যেভাবে পড়াচ্ছি সেভাবে কেউ পড়াবে না। তুমি দেখো কোনো কিছু বাদ রাখতেছি না, তুমি দেখবে সামনে আরো যে কোন চ্যাপ্টারে কেমন পড়াচ্ছি। আর তাহলে আর গুছানো পড়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর অনেকের ক্ষেত্রে যে পড়ায় তার নিজেরই বেসিক ক্লিয়ার নেই, তোমার কি আনসার দিবে? তুমি আমার ইচ্ছা মতো প্রশ্ন করবে। আমি বলবো প্রশ্ন করাটা একটা শৌখিনতা, এই শৌখিনতা সবার থাকে না, যার থাকে সেই সফল হয়। তুমি প্রশ্ন করতে হবে। তুমি যে ধরনের প্রশ্ন করো এটা মনে করি না তোমার বন্ধু তোমার প্রশ্ন শুনে হাসবে, আমি হাসবো না কখনো। আমি তোমাকে সর্বোচ্চ চেষ্টা করবো ভালো আনসারটা দিতে। হ্যাঁ, তো আশা করি তাহলে সমস্যা হবে না। তোমরা খুব আর্লি একটু কমপ্লিট করবে, কারণ সবাই যদি 7 তারিখের জন্য বসে থাকো এক্ষেত্রে আমাদের ঝামেলা হয়ে যাবে একসাথে প্রেশার নিতে। তো তোমরা আস্তে আস্তে পেমেন্টে ক্লিয়ার করে জাস্ট মাত্র 1000 টাকাই, তো 1000 টাকা তুমি ক্লিয়ার করে তুমি ভর্তি হয়ে যেতে পারছো, অন্য কোনো জায়গায় এই সুযোগ দিচ্ছে না। তো যারা অনলাইন তারাও কিন্তু জাস্ট 1000 টাকা দিয়ে আপাতত গ্রুপে অ্যাড হয়ে যেতে পারতেছে। বাকি যেগুলো তুমি, আর এগুলো কিন্তু তোমার আলাদা কোনো ফি না, যেগুলো দিছো সেগুলোতে মানে তোমার কোর্স ফি থেকে এগুলো কাটা যাবে। এক কথায় তোমার কোর্স ফি 1000 টাকা কমে গেল। তো আশা করি সবাই খুব দ্রুত ভর্তি হয়ে যাবা। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আর কোনো সাজেশন থাকলে অবশ্যই দিবা। আমাদের এরপরে ক্লাসগুলো আমাদের উপাংশর কনসেপ্ট সম্পূর্ণটা শেষ, এরপর আমরা আমাদের গুণন নিয়ে নেক্সট ক্লাস আলোচনা করব। উপাংশী বিভাজিত ভেক্টরের যোগ বিয়োগ গুণ একসাথে করব। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ক্লাস আমি এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।